বর্তমানে আপনি বাংলাদেশের মার্কেটে কাজ করতেছেন। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের ই-কমার্স মার্কেটটা কি সাস্টেনেবল? জেনেরিক মার্কেটে আমি বলবো যে বড় প্লেয়ার যেখানে আছে, ছোট ব্যবসায়ীদেরকে আমার পার্টিকুলার মতো ওদের নিশ নিয়ে কাজ করা উচিত। বাংলাদেশ কি আসলেই রিয়েল ই-কমার্স বিজনেস ডেভেলপ হচ্ছে বা বিল্ড হচ্ছে, নাকি এভরিথিং ইলিউশন? ভ্যালুয়েশনটা আপনার কখনোই টার্গেট হওয়া উচিত না, স্ট্র্যাটেজি হওয়া উচিত না। ভ্যালুয়েশন শুড আপনার স্ট্র্যাটেজি হওয়া উচিত। আমরা বর্তমানে বিশেষ করে আমাদের পাশের দেশে কুইক কমার্সের একটা রেভলিউশন তৈরি হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের মার্কেটটা কি কুইক কমার্সের জন্য বেটার? আমাদের দেশে কিন্তু প্ল্যাটফর্মও নেই ওইভাবে। তো আমার মনে হয় যে এখানে একটা অপরচুনিটি আছে, যেহেতু এই সেক্টরটা হচ্ছে এখন ওইভাবে আমাদের দেশে ডেভেলপমেন্ট করেনি। তো ইনভেস্টররা নর্মালি কিন্তু ইনভেস্ট করে। হ্যাঁ, জেনারিক মার্কেট যে কেউ চাইলে এই বিজনেসে নেমে যায় বা নামতে পারে। বিজনেস নলেজটা কম হইলেও চলে নামার জন্য, কিন্তু নামার পর বুঝতে পারে যে না, অনেক বেশি নলেজ দরকার। বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি এখন একটা ট্রানজিশন ফেজে আছে। ফেসবুক ভিত্তিক সেলিং থেকে ধীরে ধীরে আমরা ঢুকে যাচ্ছি স্ট্রাকচার্ড, ওয়েবসাইট ড্রিভেন এবং স্কেলেবল বিজনেস মডেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শিফটটা আসলে কতটুকু রিয়েল? আজকের এপিসোডে আমরা এই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করব এবং আমাদের সাথে আছেন ইকম ড্রাইভের ফাউন্ডার এবং সিইও তানজিদ ভাই। ইকম ড্রাইভ মূলত বাংলাদেশের ই কমার্স বিজনেসগুলোর জন্য ব্যাকএন্ড সলিউশন, ওয়েবসাইট ইনফ্রাস্ট্রাকচার এবং অটোমেশন সিস্টেম নিয়ে কাজ করে। আজকের এই কনভারসেশনে আমরা জানব বাংলাদেশের ই কমার্সের বর্তমান অবস্থা, ভবিষ্যতে ই কমার্সের গ্রোথ এবং চ্যালেঞ্জ, এবং যারা এখন শুরু করতে চায় তাদের জন্য অ্যাকচুয়াল অপরচুনিটি কতটুকু আছে। বর্তমানে আপনি বাংলাদেশের মার্কেটে কাজ করতেছেন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের ই-কমার্স মার্কেটটা কি সাস্টেনেবল? ই কমার্স মার্কেটে আসলে এটাকে একটা ওয়ান অ্যান্সার, একটা হানাতে অ্যান্সার দেওয়া যাবে না। আমার মনে হয় এটা মিক্সড অ্যান্সার হবে, যে অনেক ক্ষেত্রেই আসলে অনেক রিয়েল বিজনেস রয়েছে যারা আসলে সাস্টেনেবল। আবার সব বিজনেসকে আপনি সাস্টেনেবল বলতেও পারবেন না। কিছু বিজনেস আসলে আছে যে বাবলের মতো, যেটা আসলে সাস্টেনেবল না। তো আমার কাছে মনে হয় যে আমি ই কমার্স সেক্টর নিয়ে আশাবাদী, এবং ম্যাক্সিমাম ব্যবসায়ী, আমার মনে হয় যে মেজরিটি ব্যবসায়ী বা একটা টপ পার্ট অফ দ্য বিজনেস সাস্টেনেবল। বাট এখানে সবাইকে আপনি এক কথায় সাস্টেনেবল বলতে পারবেন না। ওভারঅল ইন্ডাস্ট্রিতে আমাদের দুই টাইপের ট্রেন্ডই রয়েছে, আমি যেটা মনে করি আর কি। আপনি ই-কমার্স সেক্টর নিয়ে কাজ করতেছেন কতদিন ধরে? আমি 2021 সালের পর থেকেই ই কমার্স ব্যবসায়ীদের সাথে জড়িত, কিন্তু আমার মেইন যে সফটওয়্যার ই কম ড্রাইভ, ওইটা হচ্ছে 2024 সালের শেষের দিকে আমরা লঞ্চ করেছি। ওকে। তা আপনি 5-6 বছর বলতে পারেন। আপনি কি শুধুমাত্র বাংলাদেশেই ই-কমার্স সেক্টরে কাজ করতেছেন, নাকি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার কোনো এক্সপিরিয়েন্স আছে? আমি যেহেতু স্টুডেন্ট লাইফে ফ্রিল্যান্সার ছিলাম, তো হচ্ছে আমার বাইরের দেশের বিভিন্ন ই কমার্স কোম্পানির সাথে কাজ করা হয়েছে। ছোটোখাটো ই কমার্স কোম্পানি যারা ছিল, ওনাদের ওয়েবসাইট বানানো বা ব্যাক এন্ড সিস্টেম বানানো। তখনকার সময় যে টাইপের সিস্টেম ছিল, আমি ওই টাইপের সিস্টেম নিয়ে অনেকবারই কাজ করেছি। প্রোগ্রামার হিসেবে অ্যাজ এ ডেভেলপার আমি কাজ করেছি ওনাদের সাথে। বাংলাদেশ কি আসলেই রিয়েল ই-কমার্স বিজনেস ডেভেলপ হচ্ছে বা বিল্ড হচ্ছে, নাকি এভরিথিং ইলিউশন? একটা ইলিউশন ইন্ডাস্ট্রি মনে হচ্ছে। অ্যাগেন আমার মনে হয় যে এখানে এক কথায় আমি যদি বলে দিই সবই ইলিউশন বা সবই পারফেক্ট, এমনটা আসলে না। আমাদের দেশে অনেক ভালো ভালো ই কমার্স ব্র্যান্ড আছে, যারা রিয়েল ব্র্যান্ড বিল্ড করতেছে, যাদের রিয়েল অপারেশনস খুবই স্মুথলি চলতেছে, এবং যারা আসলেই অনেক বেশি, যাদের প্রসপেক্ট অনেক ভালো বা ফিউচারে অনেক শাইন করার অনেক বেশি সম্ভাবনা আছে। আবার অনেক সাইড আছে যেখানে আপনি দেখবেন যে ভ্যানিটি ম্যাট্রিক যেটা বলে, অনেকে সেলস ফোকাসড, অনেক বেশি সেলস আছে কিন্তু প্রফিট নেই। এই টাইপের অনেক অনেক বিজনেস আছে। যেহেতু মার্কেটটা এখনও ফুলি ম্যাচুর আমি বলবো না, বাট এখন আমরা আমাদের ই কমার্স উদ্যোক্তার দ্বারা শিখতেছে, যেহেতু মার্কেটটা এখনও ফুলি হচ্ছে আপনার সবাই লার্ন করতে পারে না ব্যাপারটা। এখনও হচ্ছে যে আমার মনে হয় যে অনেক ব্যবসায়ী আছে যেটা আসলে সাস্টেনেবল না, কিন্তু ই কমার্স বিজনেসের নেচারের কারণে এটাকে অনেকটা বড় দেখায়। আসলে ওই পার্টটা যেমন আছে, আমার মনে হয় আবার যে অনেক সাকসেসফুল বিজনেস বাংলাদেশে আছে, যারা আসলে ই কমার্স ইন্ডাস্ট্রিটাকে আমার মনে হয় সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের
বর্তমানে বিশেষ করে আমাদের পাশের দেশে কুইক কমার্সের একটা রেভলিউশন তৈরি হচ্ছে। বাংলাদেশে কুইক কমার্স বলতে আসলে চাল ডালকে কুইক কমার্স বলা যায়। রিসেন্টলি চাল ডালের অনেক রেপুটেশন খারাপ হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। সো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের মার্কেটটা কি কুইক কমার্সের জন্য বেটার? বাংলাদেশে আমার মনে হয় কিছু পার্টিকুলার সেগমেন্টে কুইক কমার্সটা খুবই সুইটেবল, স্পেশালি চাল ইন্ডাস্ট্রির কথা বললেন আপনি, গ্রোসারি বা ফার্মাসিউটিক্যালস, এই টাইপের সেক্টরে কুইক কমার্সটা আমার মনে হয় যে খুবই ভালো। চাল ডালের যে ব্যাপারটা এখন অনেকে ফুড পান্ডা থেকে নিচ্ছে বা দারাজ হয়ে আছে, আমার ওটা কম্পিটিশনের কারণে হয়তো বা হচ্ছে যে ল্যাক কুইক কমার্সের পাঠাও আছে। পাঠাও আছে। আমার মনে হয় যে চাল ডাল একটা সময় মার্কেটে ফার্স্ট রানার ছিল, এটা মনে হয় আমার মনে হয় যে একটা পার্ট, যে আপনি প্রথমে এসে একটা ব্র্যান্ড বিল্ড আপ করলো, আপনাকে সবসময় হচ্ছে যে মার্কেটে কম্পিটিটর কিন্তু পিছনে পরে এসেও কিন্তু আপনার মার্কেট লিডার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা চাল ডালের ক্ষেত্রে আমার মনে হয় যে হয়েছে আর কি ব্যাপারটা। যে ওরা একটা সময় একাই ছিল মার্কেটে, একা না হলেও মানে একাই হচ্ছে একটা ব্র্যান্ড ছিল, বাট এখন ওই মার্কেটটা জেনেরিক মার্কেটে যে জিনিসটা হয়, আপনার অনেক ভালো ভালো প্লেয়ার থাকে। সো আপনাকে চাল ডাল আমাদের বাংলাদেশি ব্র্যান্ড হিসাবে আমার মনে হয় যে এই জায়গাটা পিছিয়ে পড়ছে আর কি, যে ওরা জিনিসটাকে ধরে রাখতে পারেনি। বাট এই সেক্টরটা কিন্তু পিছায় না আমার মতে, এবং সেক্টর হচ্ছে আপনার এখন ফুড পান্ডা, আমার মনে হয় আগের থেকে মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেসটা ওটা বেড়েছে, কিন্তু মার্কেট যেহেতু কম্পিটিটিভ, জেনেরিক মার্কেট কিন্তু কম্পিটিটিভ হবে, এখানে কিন্তু আপনি অনেক কম কম্পিটিশন পাবেন না। এই জন্যই আর কি আমার মনে হয় চাল ডালের ডাউন হলেও আমরা অন্যান্য প্লেয়ার যারা আছে ওরা কিন্তু বেশ ভালোই অবস্থানে আছে। হ্যাঁ, জেনারিক মার্কেট যে কেউ চাইলে এই বিজনেসে নেমে যায় বা নামতে পারে। বিজনেস নলেজটা কম হইলেও চলে নামার জন্য, কিন্তু নামার পর বুঝতে পারে যে না, অনেক বেশি নলেজ দরকার ই কমার্সে নামতে গেলে। জেনারিক মার্কেটে আমি বলবো যে বড় প্লেয়ার যেখানে আছে, ছোট ব্যবসায়ীদেরকে আমার পার্টিকুলার মতো ওদের নিশ নিয়ে কাজ করা উচিত। কারণ জেনারিক যেমন গ্রোসারি মার্কেট আপনি মনে করেন, অথবা আপনার যে ওভারঅল ছোটোখাটো ইলেকট্রনিক্স যেসব, যেগুলো হচ্ছে খুবই হচ্ছে ওভার স্যাচুরেটেড বলা যায়, ওইসব মার্কেটে কিন্তু অনেক বড় বড় প্লেয়ার আছে, এখান থেকে আপনি অপরচুনিটি বাইর করা কিন্তু অনেক ডিফিকাল্ট। তো ছোট যাদের ইনভেস্টমেন্ট কম, ওদের জন্য কিন্তু এইসব সেক্টরে ঢুকে একটা বিজনেস দাঁড় করানো অনেক বেশি ডিফিকাল্ট। তো নিশ মার্কেটগুলাই আমার মনে হয় ওনাদের জন্য বেশি ফিট, যেখানে ওনাদের একটা কম্পিটিটিভ এজ থাকবে, একটা ইনোভেশনের সুযোগ থাকবে। কিন্তু জেনেরিক মার্কেট খুবই কম্পিটিটিভ, এবং এখানে অনেক বড় বড় প্লেয়ার আছে, যাদের সাথে একটা ছোট ব্যবসা হিসেবে আপনার কম্পিট করা অনেক বেশি ডিফিকাল্ট, যেটা আপনি একটা নিশ মার্কেটে খুব ইজিলি করতে পারবেন। বাংলাদেশের একটা সেগমেন্ট আছে যারা ই কমার্স ইন্ডাস্ট্রিতে ভ্যালুয়েশন গেম খেলতেছে। আরেকটা সেগমেন্টের ই কমার্স বিজনেসম্যানরা আছে যারা অ্যাকচুয়ালি সেলস ড্রিভেন। তাদের শুধু সেলস দরকার। তাদের না তারা ব্র্যান্ড বিল্ড করতেছে, তাদের জাস্ট সেল দরকার। সো এই জায়গাটা নিয়ে আমরা কথা বলতে চাই যে ফার্স্টে যদি আসি ভ্যালুয়েশন গেম, আমাদের অতীতে যেমন ই ভ্যালির মতো, ই অরেঞ্জের মতো অনেক কোম্পানি চলে গেছে। তারপর বর্তমানে আছে দারাজের মতো প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলা সেলস ড্রিভেন তো আছেই, অ্যাজ ওয়েল অ্যাজ প্রফিট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের শুধুমাত্র রেভিনিউ জেনারেট করা এবং ভ্যালুয়েশন গেম খেলার কাজটাই বেশি করছে। সো আপনার কাছে কি মনে হয় যে বড় কোম্পানি হোক বা ছোট কোম্পানি হোক, ভ্যালুয়েশন গেম খেলা কতটুকু ভালো? এটা আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমি যেটা বলবো, শুধু এটা বাংলাদেশের প্রেক্ষাপটে না, আসলে ভ্যালুয়েশনটা আপনার কখনোই টার্গেট হওয়া উচিত না, স্ট্র্যাটেজি হওয়া উচিত না। ভ্যালুয়েশন শুড বি দ্য আউটকাম। আপনার স্ট্র্যাটেজি হওয়া উচিত আপনার বিজনেসটা কীভাবে রান করবে, আপনার প্রসেসগুলো কীভাবে আপনি ডেভেলপমেন্ট করবেন, আপনার প্রসেসটাকে কীভাবে আপনি স্কেল করবেন। সো এটাই, ভ্যালুয়েশনকে স্ট্র্যাটেজি হিসাবে নেওয়া ঠিক না। ভ্যালুয়েশন শুড বি দ্য আউটকাম অফ ইউর বিজনেস। After you run your business successfully, scale your business successfully, then valuation will automatically come. ভ্যালুয়েশনটাকে স্ট্র্যাটেজি ধরে নিয়ে ব্যবসাটা আসলে সাস্টেনেবল না, এবং এটা আমরা মনে হয় বাংলাদেশে আমরা অনেক ইতিমধ্যে এটার দেখেছি আর কি, ভ্যালি বা ইওরাঞ্জ বা এই টাইপের যে কোম্পানিগুলো ছিল,
তো আমার মতে যে ব্যবসা আপনার ছোট হইতে পারে, কিন্তু আপনার সিস্টেমটা তাহলে ছোট হবে। এমন না যে আপনি এলোমেলো ব্যবসা করবেন। ব্যবসা আপনার ছোট, আপনার সিস্টেম ছোট হইতে পারে, কিন্তু আপনার যদি সিস্টেম না থাকে, আপনি যদি ওই ব্যবসাকে স্কেল করেন, তাহলে আপনি কি প্রবলেমটাকে কিন্তু আপনি স্কেল আপ করবেন। ওইটা কিন্তু লং টার্ম আপনার জন্য আরও হার্মফুল। তো যারা ব্যবসা শুরু করতেছে ওদেরকে অবশ্যই সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে। ব্যবসা যদি আপনার ছোট হয়, আপনার একটা হয়তো ছোট সিস্টেম থাকবে, বাট একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আপনার আড়াইতে হবে। তো আমার মতে ব্যবসায়ীদেরকে অবশ্যই সেলসের পরিবর্তে, আমার যেটা বাংলাদেশি কমার্সে অনেক বেশি আমি দেখি যে একটা সেলস নাম্বার, কতটা অর্ডার আসছে বা আমার কত টাকা আজকে সেল হলো, এটা নিয়ে অনেক বেশি ফোকাস থাকে অনেকে। কিন্তু আসলে আমার কি প্রফিট হচ্ছে কি না, এটা নিয়ে অনেকে ফোকাসই করে না। সাপোজ আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমাদের ক্লায়েন্টদের ক্ষেত্রে একটা কাস্টমার বা একটা ব্যবসায়ী হচ্ছে যে 20 লাখ টাকা সেল করেছে। কিন্তু আমরা যখন ওনার পার্টিকুলার ওই মাসের বিজনেসটা অ্যানালাইসিস করে দেখলাম যে ওনার আসলে খরচ হয়েছে টোটাল 22 লাখ টাকা। কিন্তু উনি তো 20 লাখ টাকা, যে 1 লাখ টাকা সেল করছে, ওনার কাছে 20 লাখ টাকা সেল তো অনেক বেশি মনে হবে সেল করছে। কিন্তু পরবর্তীতে আমরা যখন ওনার সিস্টেমটা ওনাকে দেখাইছি সব কিছু, পরবর্তীতে উনি ওনার বিজনেসের যে পার্টিকুলার স্ট্র্যাটেজি ছিল, উনি কিন্তু সেলটা 10 লাখে নিয়ে আসছে পরের মাসে, কিন্তু ওনার প্রফিট হয়েছে 2 লাখ টাকা। এরকম কিন্তু হয়েছে আমাদের এখানে। সো সেলস নাম্বার ইম্পর্ট্যান্ট, কিন্তু প্রফিট সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। অ্যাগেইন আমরা যেটা বলি যে আপনার ব্যবসার কোর, আমরা যে ব্যবসার সংজ্ঞা যেটা বলি যে ব্যবসার টার্গেট কিন্তু প্রফিট করা, সেল করা না। সো আমার মনে হয় যে কোর ভ্যালুটা ই কমার্স হোক অন্য ব্যবসায় হোক সেম। বাট বাংলাদেশের মার্কেট বলেন বা যে কোনো মার্কেট বলেন, ই কমার্সে তো ডে ওয়ান থেকে প্রফিট করা পসিবল না। তো আপনার কাছে কি মনে হয় যে কতদিন আমি লস দিয়ে বিজনেস পরিচালনা করাটা ভালো, এবং কতদিনের ভিতরে আমাদের বিজনেসটাকে প্রফিটেবল পর্যায়ে নিয়ে যাওয়া উচিত? এটা আসলে ইন্ডাস্ট্রি ওয়াইড বা আপনি কী বিজনেস করতেছেন এটার উপর ওয়াইডলি ভ্যারি করে আর কি। বাট আমার মতে আপনার যদি মাথায় থাকে যে আমি এখন, মানে আপনি যদি ইচ্ছাকৃত স্ট্র্যাটেজি হয় যে আমি কিছুদিন লসে ব্যবসা করবো, ইটস পারফেক্টলি ফাইন। বাট আপনি যদি মনে করেন যে আমি সেলস করবো কিন্তু প্রফিট আমার দরকার নেই, ইটস নট সাস্টেনেবল। আফটারঅল ব্যবসাকে কিন্তু আপনার প্রফিট এবং ক্যাশ ফ্লোই কিন্তু রানিং রাখে। সো আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি ব্র্যান্ডিং করার জন্য বা কোনো একটা বিজনেস স্টার্ট করার জন্য কিছু টাকা লস দেন, আর পারফেক্টলি ফাইন, ইটস দ্য স্ট্র্যাটেজি, এটা সবাই ফলো করে। কিন্তু আমি যেটা বললাম, মানুষের হাইপ, যদি আপনার ফোকাস কিন্তু প্রফিটেই থাকতে হবে 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, এবং আপনার সিস্টেম ইন প্লেস থাকতে হবে, আপনার কাছে প্রপার ডেটা থাকতে হবে যে আমি যে হারে গ্রো করতে চাইতেছি আমি কাছাকাছি যাচ্ছি, নট নেসেসারিলি আমি প্রফিট করছি, বাট আমি আগাচ্ছি, প্রফিটের দিকে আগাচ্ছি, বা আমি আমার টার্গেট পয়েন্টের দিকে আগাচ্ছি। কিন্তু আপনি যদি সেলস দিয়ে ফোকাস করেন যে আগে এই মাসে 5 লাখ, পরের মাসে 10 লাখ করবো, বাট আমার এই মাসে 2 লাখ টাকা লস, পরের মাসে 4 লাখ টাকা লস হবে, আমার মনে হয় যে এটা সাস্টেনেবল স্ট্র্যাটেজি না। এবং এটা অনেকেই করতে গিয়ে কিন্তু অনেক টাকা লস বা অনেক ব্যবসা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। যেহেতু আপনি একটা ই কমার্সের বিভিন্ন সলিউশন নিয়ে কাজ করতেছেন, ইকম ড্রাইভ আপনার প্রতিষ্ঠানের নাম। ইকম ড্রাইভে আপনার এর আগে বলছিলেন যে আপনি প্রায় 5,000+ ক্লায়েন্টকে সার্ভ করছেন, আপনার অ্যাক্টিভ ইউজার বর্তমানে 1500+। তো ওই জায়গা থেকে যেহেতু আপনি 5,000 ই কমার্স বিজনেসম্যানদেরকে আপনি সার্ভিস দিচ্ছেন, সো আপনার হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে, ছোট বড় অনেক ই কমার্স বিজনেসম্যানদের সাথে আপনি কাজ করছেন। সো আপনি যদি এই মুহূর্তে ই কমার্স বিজনেস স্টার্ট করেন, সেক্ষেত্রে আপনি কোন ধরনের বিজনেসে বেশি ফোকাস দেবেন? মার্কেট প্লেস অর নিশ, কোন দিকে বেশি ফোকাস দেবেন আপনি? বর্তমানে আমার যে টিম আছে এটা নিয়ে শুরু করে আমি অবশ্যই নিজ বেস্ট যে কোনো একটা বিজনেসে লঞ্চ করব। বাট আমার বিজনেস স্ট্র্যাটেজি একটু ডিফারেন্ট, বা আমার যে স্ট্র্যাটেজি হবে যে আমি একটা প্রসেস বা একটা সিস্টেম ডেভেলপ করব, যাতে হচ্ছে সাপোজ আমাদের দেশে যেটা হয়, আমি অনেক বিজনেস ব্যবসায়ীর সাথে কাজ করেছি যে তারা একটা প্রোডাক্ট আনলো, অ্যাড দিল, সেল করলো, এটাকে একটা ব্যবসা মনে করে যে এটাই বিজনেস। বাট যেহেতু মার্কেটটা এখন কম্পিটিটিভ, আপনাকে কিন্তু একটু ডিফারেন্ট হয়তো চিন্তা করতে হবে। আপনাকে ফুল প্রসেসটা আপনার দেখতে হবে যে আমি একটা প্রোডাক্ট হচ্ছে সিলেক্ট করেছি, এটা সেল করলাম, কাস্টমার অর্ডার করলো, এটা আমি প্যাক করে কাস্টমার কাছে পাঠাইলাম, এবং হচ্ছে যে ডেলিভারি কোম্পানি এটা কাস্টমার কাছে নিয়ে গেল, ডেলিভারি হলো, ডেলিভারি হচ্ছে যে হওয়ার পর আমাকে টাকাটা দিল, কাস্টমার স্যাটিসফাই হলো, এবং কাস্টমার হ্যাপি হওয়ার পর আমাকে আবার রি অর্ডার দিল কিনা, এই ফুল প্রসেসটা কিন্তু আপনার অপটিমাইজ করতে হবে।
কারণ আপনার অ্যাকুইজিশন কস্ট কিন্তু অনেক হাই এবং এটা কিন্তু অ্যাড কস্ট দিন দিন হাই হবে, আপনার কিন্তু অ্যাকুইজিশন কস্ট আরও বাড়বে। আপনি যদি পরের প্যাটার্নগুলোতে স্ট্রং হইতে পারেন যে আপনার কম্পিটিটর থেকে আপনি একটু বেশি ডেলিভারি করতে পারতেছেন, কারণ আপনি কাস্টমারকে কুরিয়ারে যাওয়ার পর আপনি সঠিকভাবে ফলো আপ করতেছেন, আপনার টিম ওইভাবে রেডি আছে, যে কোনো প্রবলেম হলে আপনি সলভ করে দিতে পারতেছেন। কাস্টমার কোনো একটা ইস্যু রেজ করলে আপনি খুব তাড়াতাড়ি আপনি এটা আপনার ইনবিল্ড একটা সিস্টেম আছে, এটার কারণে আপনি সলভ করে ফেলতে পারতেছেন। এটার জন্য আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে, কাস্টমার রিটেনশন বাড়তেছে, আপনি রিঅর্ডার পাচ্ছেন। এগুলোই কিন্তু আপনার আলটিমেটলি আপনার আপনার ব্যবসা সাস্টেনেবিলিটির জন্য ডিসাইডিং ফ্যাক্টর এখন হয়ে যাবে। কারণ যেহেতু অনেক কম্পিটিশন আছে, যারা শুধুমাত্র একটা প্রোডাক্ট সেল করলাম, আবার অ্যাড দিলাম, আরেকটা প্রোডাক্ট আরেকজন নতুন কাস্টমার নিয়ে এলাম, কিন্তু যারা হচ্ছে ফুল প্রসেসটাকে ফোকাস করে এবং ব্যবসায় ট্রাস্ট বিল্ড আপনার দিকে নজর দেবে, আমার মনে হয় যে আমি ওই টাইপের একটা সিস্টেম, ছোট থাকতে হলে ছোট প্রসেস, কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে আমি আগাইতাম, যাতে আমার ফুল বিজনেসটার একটা যে কোনো সময় একটা স্ট্র্যাটেজিক ডিসিশন আমি একটা গেসের উপর না নিয়ে আমি একটা ডেটা ড্রিভেন একটা ডিসিশন নিতে পারি যে আমার কোন জায়গায় ল্যাকিংসটা আছে, আমার কি একটা প্রোডাক্ট কি পার্টিকুলারলি বেশি রিটার্ন আসতেছে, আমার প্রোডাক্টে কি প্রবলেম হচ্ছে, বা একটা পার্টিকুলার কুরিয়ার কি আমাকে একটা কুরিয়ার কোম্পানিকে একটা এরিয়াতে আমার দুর্বল, এই কারণে আমার ডেলিভারি হচ্ছে না। অনেক কিছু আছে যেটা আপনি হাতে কাছে ডেটা না থাকলে আপনি বসে বুঝতে পারবেন না। যেটা হচ্ছে আপনার প্রতিটা জিনিস আপনার অপটিমাইজেশনের সুযোগ আছে, এবং 1% 2% ডিফারেন্সও ডেলিভারি ডিফারেন্সও কিন্তু আপনার ব্যবসা লাভ লসের ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। আপনারা এসএমই পর্যায়ের বিজনেসম্যানদেরকে নিয়ে কাজ করতেছেন, ছোট ছোট বিজনেসম্যানদেরকে নিয়ে। সো যারা বাংলাদেশে তো হিউজ ছোট ছোট ই কমার্স বিজনেসম্যান আছে যারা অ্যাকচুয়ালি কমার্সেই ফোকাস বেশি। এর কারণ হচ্ছে যে তাদের ক্যাপিটাল কম, তাদের অনেকে আছে যে তাদের নিজস্ব প্রোডাক্টও নেই, শুধুমাত্র তারা বুস্ট করার টাকা নিয়েই মাঠে নামছে, যে মনে করতেছে যে আমার হাতে 50,000 টাকা আছে, সো লেটস স্টার্ট, যে 50,000 টাকা দিয়ে আমি 20,000 টাকা দিয়ে জাস্ট বুস্ট করে কিছু কাস্টমার নিয়ে আসবো, এবং প্রোডাক্ট সেল হইলে আমি আউটসাইড বিভিন্ন যারা হোলসেলার আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এসে আমি সাপ্লাই দেবো। সো এই ধরনের বিজনেসম্যানদের সংখ্যাই বেশি ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে। দ্যাটস ওয়াই অনেকে ফুল সিস্টেম ডেভেলপ করতে চায় না, কারণ তাদের হাতে এনাফ ক্যাপিটাল নেই। সো একটা ফুল সিস্টেম ডেভেলপ করার জন্য একটা বিজনেসম্যানের কেমন ক্যাপিটাল নিয়ে মাঠে নামা উচিত? আসলে একটা সময় কথা ছিল যে মানে ই কমার্স বিজনেসের যে কথাটা প্রচলিত, যে আপনি অনেক কম ক্যাপিটাল নিয়ে একটা বিজনেস শুরু করতে পারবেন, কারণ আপনার একটা আউটলেট দরকার নেই, একটা হিউজ ইনভেন্টরি দরকার নেই। এটা একদিক দিয়ে সত্যি, আবার অনেক এখন হচ্ছে যে একটু ডিফিকাল্ট হয়ে যায় যদি আপনার হাতে কোনো ক্যাপিটালই না থাকে। বাট আমার মনে হয় যে আপনার হাতে যে পরিমাণ ক্যাপিটালই থাকুক, আপনার মার্কেট সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। আমি কোথায় নামতেছি, আমার কম্পিটিটর কারা, এই ব্যবসা কি আমি করতে পারবো কিনা, এই প্রোডাক্টটা আসলে সাস্টেনেবল কিনা, এই টাইপের আপনার কোনো টাকা খরচ করার আগে কিন্তু এই টাইপের আপনার মার্কেট নলেজটা আপনার গেইন করতে হবে। ইটস অ্যাবসলিউটলি ফাইন যে আপনার কাছে 20,000 টাকা আছে, 50,000 টাকা আছে, বাট আপনি যখন মার্কেটটা বলবেন আপনি তখন একটা স্ট্র্যাটেজি কিন্তু এটা নিতে পারবেন যে আমার কাছে টাকা কম, ওকে আমি এরটুক সিস্টেম আমি রাখবো, ওরটুকু আমি আপাতত আউটসোর্স রাখবো। ইটস পসিবল যে আপনি কম টাকা নিয়ে এখনও ব্যবসা করবেন। আর অনেক সময় আপনি বেশি টাকা থাকলেও যে আপনি মার্কেটে বেশি টাকা যাদের কাছে আছে ওরাই কিন্তু বেশি ভুল করে আসলে। তো ওরা হচ্ছে টাকাটা সিস্টেমে মানে যে স্ট্র্যাটেজিতে আগানো উচিত ওটা না করে টাকা থাকার কারণ ওরা হচ্ছে হয়তো বা ওই সিস্টেমটা বিল্ড করতে পারে না। তো কম টাকা থাকলেও আপনার যে ব্যবসা করা যাবে না ব্যাপারটা এমন না। তবে আমার মতে ওইটাই আপনার মার্কেট বুঝে, আপনার প্রোডাক্ট বুঝে, আপনার ব্যবসার সেগমেন্ট বুঝে, আপনার টার্গেটিং বুঝে আপনার স্ট্র্যাটেজি করে নিতে হবে, আপনার মার্কেট সম্বন্ধে ধারণা থাকতে হবে, দেন আপনার হচ্ছে যে আপনার স্টেপগুলো নিতে হবে। মিনিমাম কত টাকা নিয়ে মাঠে নামা আমার পক্ষে উচিত? আমার তো মনে হয় যে 15,000 টাকা বা 20,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করা সম্ভব, এখনও সম্ভব। আপনার যদি ফুল সিস্টেম যদি আমি বিল্ড করতে চাই, ফুল সিস্টেম, আমি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমি প্রথম দিনই বলবো না আপনি একটা ফুল সিস্টেম বিল্ড করে ফেলেন, কারণ আপনার যদি আপনি নতুন ব্যবসায়ী হন আপনি তো জানেন না ব্যবসা কীরকম হবে। এটা অ্যাবসলিউটলি ফাইন যে আপনি এক্সপেরিমেন্ট করলেন, আমি একটা অ্যাড দিলাম যেটা কেমন, কিন্তু ফুল সিস্টেম বিল্ড করা যদি আপনার একটা রানিং ব্যবসা হয়, আমার মনে হয় যে 1 লাখ টাকার মধ্যে আপনি খুব সুন্দর একটা টিম অথবা একটা সিস্টেম আপনি করে ফেলতে পারবেন বাংলাদেশের মার্কেটের ক্ষেত্রে। যারা শুধুমাত্র কমার্সে ফোকাসড, তাদের নিজস্ব কোনো ওয়েবসাইট নেই অথবা তারা কোনো মার্কেট প্লেসেও কানেক্টেড না,
নিজস্ব ওয়েবসাইট বলতে তাদের অনেকে আছে যে এফ কমার্সে তাদের একটা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, অথবা একটা নিশ নিয়ে কাজ করতেছে, একটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছে। তারা সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে না। সো যারা নিশ বেস প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, একটা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, তাদের যে একটা ই কমার্স ওয়েবসাইটই থাকতে হবে ব্যাপারটা এরকম না। তারা জাস্ট একটা ল্যান্ডিং পেজই রাখতে পারে, তাদের একটা ওয়েবসাইট, এবং চাইলে তারা বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে তাদের প্রোডাক্টগুলো রাখতে পারে, লাইক দারাজের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে, অথবা অথবা .com-এর মতো আছে, তারপর আরও কিছু কিছু মার্কেট প্লেস বাংলাদেশে আছে। বাংলাদেশের এফ কমার্স ব্যবসায়ীরা না তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, না তাদের নিজস্ব ল্যান্ডিং পেজ আছে, না তাদের নিজস্ব ই কমার্স ওয়েবসাইট আছে, আবার না তারা মার্কেট প্লেসগুলোতে ফোকাস দিচ্ছে। সো তাদের শুধুমাত্র সেলস ড্রিভেন ফোকাসড, যে আমার ফেসবুকে বুস্ট মারলাম এবং সেখান থেকে যতটুকু আমার সেলস আসলো ওইটাতে আমি হ্যাপি। সো এই ধরনের বিজনেসম্যানরা কতটুকু সেফ ই কমার্স বিজনেসের ক্ষেত্রে? যারা নতুন নতুন হুইচ ইজ ফাইন, যে আমি জাস্ট শুরু করছি, সেলস আনতেছি, সো হুইচ ইজ ফাইন। বাট যারা অলরেডি 1 বছর বিজনেস করতেছে বা 2 বছর 3 বছর ধরে তারা বিজনেস করতেছে, কিন্তু এফ কমার্সে এখনও ফোকাসড, এফ কমার্সের বাইরে আর আসতেছে না, সো তারা অ্যাকচুয়ালি কি সঠিক পথে আছে? এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কি এটা কি আসলে সঠিক? আমার মনে হয় যে যা শুরু করতেছে, আপনি যেটা বললেন, যে শুরু করলে ফাইন, আপনি ফেসবুক দিয়ে শুরু, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা সবসময় একটা কথা বলি যে আজকে ফেসবুক বন্ধ হয়ে গেলে আপনি ব্যবসা করতে পারবেন কিনা। লাইক এটা অনেক সময় এখন অনেকে বলে যে ঠিক আছে ফেসবুক বন্ধ হয়ে গেলে আপনি ব্যবসা করতে পারবেন কিনা। যারা ব্যবসাটাকে সিরিয়াসলি নেয়, আসলে সিরিয়াসলি নিয়েছেন আসলে, তাদেরও আমার মনে হয় মাঝে মধ্যে এই কোশ্চেনটা আস্ক করা উচিত। আজকে যদি ফেসবুক অফ হয়ে যায় তাহলে আমার কী হবে, আমার ব্যবসার কী হবে? অথবা ফেসবুক অফ না হোক, আপনার পেজটা হয়তো ব্যান হয়ে গেল, তাহলে আপনার কী হলো? আপনার কি কোনো অল্টারনেটিভ অপশন আপনার হাতে আছে? যারা হচ্ছে যে ব্যবসাটা, অ্যাগেন আমি যারা বলতেছি, যারা হচ্ছে অনেকদিন ধরে, কিছুদিন ধরে ব্যবসা করছেন, অনেকদিন ধরে ব্যবসা করছেন এবং ব্যবসাটাকে সিরিয়াসলি নিয়েছেন, তাদেরকে এই কোশ্চেনটা অবশ্যই আস্ক করা জরুরি। আমার মনে হয় যে এখন সময় আসছে যে আমাদের যারা ব্যবসায়ীরা আসছেন, যারা সিরিয়াসলি ব্যবসা করবেন চিন্তা করছেন, ওদের কিছুটা ডাইভার্সিফাই করা। হ্যাঁ, ফেসবুক আপনার ডমিনেন্ট হবে, কারণ ফেসবুকে ইউজার সবচেয়ে বেশি, বাট আপনার অন্যান্য প্ল্যাটফর্ম আছে, এখন গুগল অ্যাডস, এখন অনেকে টিকটক অ্যাডস ইউজ করছে, এগুলোতে আপনার লিঙ্কডইন আছে, এগুলোতে আপনার কিছুটা হলেও আপনার ডিপেন্ডেন্সি বা একটা প্রচারণা থাকতে হবে। পাশাপাশি ওয়েবসাইট করা কিন্তু এখন খুব ইজি। আপনি কিন্তু ওয়েবসাইট থাকতেই পারে, যেটা হচ্ছে আপনি ফেসবুকের থ্রুতে ব্যবসা করছেন, ফাইন, বাট আপনার ওই যে বললাম যে আপনার ডোমসডে প্ল্যান থাকতে হবে, যে ফেসবুক অফ হয়ে গেল, আমি কি তাহলে ব্যবসা আমার শেষ? আপনি কি এটাই চান যে ফেসবুকের সাথেই আপনার ব্যবসাটা শেষ হয়ে যাক? যদি না চান, অ্যাবসোলুটলি আপনি এখন যারা ব্যবসা করছেন তাদের অবশ্যই কিছু মাথায় রাখা উচিত, ওকে ফেসবুক অফ হয়ে গেল আমি কী করবো, এই টাইপের মাথায় থাকা উচিত, এবং এটা একটা স্ট্র্যাটেজি থাকা উচিত যে আমি বিজনেসটাকে কিছুটা হলেও ডাইভার্সিফাই করি, যাতে আমার ফেসবুক না থাকলে আমি কিছুটা সেল বাইরে থেকে আনতে পারি, গুগল থেকে আসে বা অন্যান্য মাধ্যম থেকে আসে। ওয়েবসাইট তো একটা অবশ্যই, ওয়েবসাইট করা এখন আর কোনো টাফ কাজ না। ওয়েবসাইট থাকতে পারে, আপনার ল্যান্ডিং পেজ থাকতে পারে, ডিফারেন্ট স্ট্র্যাটেজি এখন আসলে, যেটা এখন আপনি না করলে এটা আসলে এখন আর, আগে ছিল যে একটু ডিফিকাল্ট ছিল, এখন কিন্তু খুব ইজি, আপনি কিন্তু ইজিলি করতে পারেন জিনিসগুলো। আপনার জগৎটাই আসলে ই কমার্স ইন্ডাস্ট্রি, ই কমার্স বিজনেসম্যানদের সাথে আপনি কাজ করেন। ই কমার্স বিজনেসম্যানদের জন্য সবথেকে কোন কোন পেইন পয়েন্টগুলো আছে যেগুলা ই কমার্স বিজনেসম্যানরা সবথেকে বেশি ফেস করে? এটাও একটু ডিপেন্ড করে ব্যবসায়ী, কোন ব্যবসায়ী কোন পর্যায়ে আছে তার ব্যবসা, সেটার উপর। যারা হচ্ছে নতুন ব্যবসায়ী আছে, এখন আমরা যেটা সবচেয়ে বেশি দেখি যে ফেক অর্ডার বা ক্যান্সেল, রিটার্ন, এগুলো হচ্ছে ওনাদের বেশি পেইন। ওনাদের এটা নিয়ে ওনারা হচ্ছে যে অনেক বেশি হচ্ছে যে চিন্তিত, বা এটা নিয়ে অনেক বেশি কনসার্ন তারা থাকে। কিছুদিন ধরে ব্যবসা করতেছে তারা যে প্রথম যে সমস্যার সম্মুখীন হয় বাংলাদেশে মার্কেটে, যে ফেক অর্ডার, অনেক ফেক অর্ডার আসে, রিটার্ন হচ্ছে, কম্পিটিটররা হচ্ছে যে অনেক হচ্ছে যে ফেক অর্ডার দিচ্ছে। তো এটা আমরা যখন ই কম ড্রাইভে দেখি, তা আমাদের ই কমার্সের স্পেশালি যে সলিউশনগুলো, এটা ড্রিভেনই আসলে, যে আমরা হচ্ছে যে ফেক অর্ডার আটকানোর জন্য আমাদের এখানে অনেকগুলো সলিউশন আছে, ডিফারেন্ট সিভিয়ারিটি অনুযায়ী আমাদের সলিউশন আছে, বট প্রোটেকশন থেকে শুরু করে, লাইক আপনার ক্যাপচা, তারপরে হচ্ছে সেম নাম্বার থেকে অর্ডার না করতে পারে, সেম ডিভাইস থেকে অর্ডার না করতে পারে, সেম আইপি থেকে অর্ডার না করতে পারে।
সো যারা নতুন ব্যবসায়ীরা আছে ওদেরকে আমরা হচ্ছে যে আমাদের সলিউশনে যারা আছে আমরা অন্তত এই বিষয়ে সাপোর্ট লাগলে আমরা সবসময় দিই। এই পেইন পয়েন্টটাতে যারা হচ্ছে যে ওনারা আগে যেতে পারে এটাকে পিছনে ফেলে। বাট স্টিল এটা এখন একটা মার্কেটে বড় সমস্যা আমাদের দেশে, যে মানুষ যেহেতু একটু টেকনিক্যালি সাউন্ড কম, এই জিনিসটা অনেকে সলিউশনই করতে পারে না। অনেক ব্যবসা আছে যে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র ফেক অর্ডার ঠেকাতে না পারার কারণে। আর একটু যারা হচ্ছে যে একটু বড় টাইপের বিজনেস হয়তো বা আগে অনেক ভালো ব্যবসা করছে, যেহেতু ফেসবুকে অ্যাড কস্ট কম ছিল, বাট এখনই সে স্ট্রাগল করছে কারণ অ্যাড কস্ট অনেক বেড়ে গিয়েছে। ওনাদের যে আমি যেটা দেখি যেটা হচ্ছে যে ওনাদের একটা সিস্টেম যে হচ্ছে যে আমার এই মাসে কত টাকা লাভ হয়েছে বা আমার এখন ব্যবসাটার বর্তমান অবস্থা কি। আপনি যখন অনেক টাকা প্রফিট করবেন তখন কিন্তু আপনি এই জিনিসগুলো মাথায় থাকবে না। মাথায় না থাকলে আপনার যেহেতু টাকা আপনি আসলে প্রফিটেবল আছেন, অ্যাড কস্ট কম ছিল, তখন এই জিনিসটা কিন্তু সাস্টেনেবল ছিল যে আপনি হিসাব কিতাব না রেখে ব্যবসা করছেন, লাভ একটু কম হচ্ছে। কিন্তু এখন কিন্তু ব্যবসা অন্য জায়গায় চলে গেছে। এখন কিন্তু আপনি প্রপার হিসাব না থাকলে আপনার লস হবে, এবং লস হলে আপনি ব্যবসা রানিং রাখতে পারবেন না। ওনাদের ক্ষেত্রে আমি যেটা দেখি, যেহেতু ওনারা একটা প্রপার সিস্টেম ডেভেলপমেন্ট করে নাই, একটা ব্যাক হ্যান্ড যে সিস্টেম ওইটা যেহেতু ডেভেলপমেন্ট না করে স্কেল আপ করছে, ওনাদের প্রবলেমটা স্কেল আপ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ওনারা অনেক বড় বিজনেস বা মাঝারি মানে বিজনেস তারা এই পেইন পয়েন্টটা বেশি ফিল করে যে আমার হচ্ছে না, আমার হচ্ছে যে আপনার অর্ডার আসতেছে কস্ট বেশি হওয়ার কারণে আমার হচ্ছে যে হাতে ক্যাশ ফ্লো ঠিক নেই, টাকা পয়সা হচ্ছে লস হচ্ছে, বা আমি বুঝতে পারতেছি না আমার কী অবস্থা ব্যবসার। এটা কেস আমরা অনেক পাই, আমরা হচ্ছে সলিউশন দেওয়া ট্রাই করি। বাট আপনার যদি ফাউন্ডারদের যদি ওই ইচ্ছাটা না থাকে যে আমরা একটা সিস্টেম অনুযায়ী কাজ করব, ওই যদি আইডিয়া না থাকে তাহলে এটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা সলিউশন নিয়ে আসে এটা। বাট ইকম ড্রাইভে আমরা মূলত এটাই করি যে একটা প্রসেস, আপনার একটা বিজনেসের একটা প্রসেস, সিস্টেমেটিক প্রসেস আমরা ডেভেলপমেন্ট করতে সাহায্য করি। বর্তমানে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রিতে আপনার লজিস্টিক্স এবং সাপ্লাই চেন যে প্রবলেমগুলো ছিল, বর্তমানে অবস্থাটা কেমন? লজিস্টিক্সে আমাদের এখন হচ্ছে অনেকগুলো কোম্পানি আসছে, আমরা এখন হচ্ছে যে একদম প্রান্তিক পর্যায়ে যাচ্ছে ডেলিভারি আমাদের। এটা অনেক ইমপ্রুভ হচ্ছে এবং এটা আশা করি আরও ইমপ্রুভ হবে। সো এটা আমার মনে হয় যে একটা সময় আমাদের প্রবলেম ছিল যে আমরা হচ্ছে যে থানা এরিয়ার বাইরে পার্সেল পাঠানো যেত না, বাট এখন আমার মনে হয় যে আমাদের গ্রামাঞ্চলের মানুষদের মধ্যেও অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে, অনেক অর্ডার বেশি আসতেছে ওই ওয়েবসাইট থেকে। এটা আমার মনে হয় জায়গায় যাচ্ছে, এটা নিয়ে আমি হ্যাপি এবং এটা নিয়ে আমি আশাবাদী যে আমাদের এই জিনিসটা আরও ডেভেলপ হবে। বাট সাপ্লাই চেন জিনিসটা এখনও ডিফিকাল্ট আমাদের জন্য, অনেক ব্যবসার জন্য এই জিনিসটা হচ্ছে। আমাদের যেহেতু চায়নাতে দেখেন যে ওনাদের একটা ভালো হচ্ছে যে আপনার কি বলতে ফুল একটা সিস্টেম, পুরোটা সিস্টেম আছে, একটা পাইকারি বাজার যেটাকে আমরা বলি, ওটার জন্য আলাদা ওয়েবসাইট আছে। বাংলাদেশে এই টাইপের সিস্টেম এখনও নেই, বা হচ্ছে যে আমাদের যারা হোলসেল করে এই টাইপের এখনও আমাদের মনে হয় যে সিস্টেম এখনও মার্কেট বাকি আছে। অনেকে চেষ্টা করেছে বাট এই টাইপের এখনও কোনো পপুলার সিস্টেম নাই। সামনে হয়তো বা আসবে এটা আমাদের জন্য, মানে এই টাইপের সিস্টেম আমার মনে হয় যে বাংলাদেশের সামনে দরকার হতে পারে। এই টাইপের সিস্টেম আমরা নিজেরাই ডেভেলপ করতেছি। আমি আপনার বলতেছিলাম যে আমি সমস্ত সার্ভিস বিজনেস অফ করে দিয়ে আমি একটা স্টার্ট আপ ডেভেলপ করতেছি। সো আমরা একটা হোলসেল প্ল্যাটফর্ম নিয়ে আসতেছি খুব শীঘ্রই, নট ই কমার্স। আমরা প্রথমেই একটা মার্কেট প্লেস, লিড জেনারেশন মার্কেট প্লেস হিসেবে ডেভেলপ করতেছি eKhoji.com নামে। সো এটা আমরা খুব শীঘ্রই লঞ্চ করব। আমরা নিজেরাও কথা বলতে বলতে চলে আসলো যে আমরা নিজেরাও এটা নিয়ে কাজ করতেছি। সো অ্যাকচুয়ালি বাংলাদেশে একটা বড় প্রবলেম হচ্ছে হোলসেল প্ল্যাটফর্ম নাই, এবং এটার জন্য একটা কারণও আছে, এবং সেই কারণটা হচ্ছে যে আপনার বাংলাদেশে ম্যানুফ্যাকচার খুবই কম। আমাদের প্রোডাক্টটি আসলে ম্যানুফ্যাকচারই হয়ই কম। যেমন চায়নাতে কত ধরনের প্রোডাক্ট ডেভেলপ হচ্ছে। ওইটা আপনার ঠিক আছে, আমাদের ম্যানুফ্যাকচারার কম। আমার মনে হয় এর থেকে আরও চ্যালেঞ্জে আমাদের যারা এইসব লাইনে আছে হোলসেল, ওদের টেকনিক্যাল একটা যে অ্যাওয়ারনেস, আমরা একটা ওয়েবসাইটে গিয়ে সেল করবো, এটা অনেক কম। ওদেরকে আপনি আনতে পারবেন না এটাতে। ওইটা হলে আপনি ছোট হলে ছোট হবে ব্যবসা, বাট একটা থাকতে পারে আমাদের দেশে। অ্যাটলিস্ট হচ্ছে যে মার্কেট আপনার চায়নাতে অনেক বড়, আমাদের দেশে তত বড় পসিবলই না, বাট আমাদের দেশে ছোটোখাটো হলেও সম্ভব। কিন্তু ওই যে আমি যেটা বললাম টেকনিক্যাল চ্যালেঞ্জ আমাদের বেশি। যারা ম্যানুফ্যাকচারার আছে ওরা এই জিনিসটাতে আগ্রহী কম, বা এখনও আগ্রহী না। বাট আমার মনে হয় সামনে হবে, এবং ওই অ্যাওয়ারনেসটা যদি কেউ ক্রিয়েট করতে পারে আমার মনে হয় যে এখানে ছোটোখাটো একটা সাইড তো অবশ্যই থাকতেই পারে, এটা সব দেশেই আমার মনে হইতে পারে। একটা ম্যানুফ্যাকচার B2B যেটা আমরা বলি, এখন B2C অনেক আছে, B2C অনেক আছে, তো একটা B2B সাইট আমার মনে হয় বাংলাদেশে থাকতেই পারে।
যেটা হচ্ছে যে আবার উদ্যোক্তাদের জন্য অনেক হেল্পফুল হোক। এখন হচ্ছে আপনার কিছু একটা দরকার, আপনার চক বাজারে দৌড় দিতে হচ্ছে, অথবা আপনার দেখতে হচ্ছে যে এই জিনিসটা কোথায় সেল হয়। অথচ কিন্তু টেকনোলজি এখন যে জায়গায় গেছে, এখন তো আপনি অনলাইনে এই জিনিসটা অন্তত কানেক্ট হইতে পারলেন আপনি ওনার সাথে, যে ঠিক আছে চক বাজারে এই জিনিস এই মার্কেট আছে। আমার যেটা অ্যাওয়ারনেস সৃষ্টি করা গেলে করা সম্ভব বাংলাদেশে। আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রিতে সেলস ড্রিভেন যে বিজনেসগুলো আছে, ইফ কমার্স, তাদের অনেকের কাছ থেকে আমি শুনছি রিসেন্টলি যে 1 বছর 2 বছর আগে আপনার যে অ্যাড কস্ট ছিল সেটা এখন 2 গুণ 3 গুণ হয়ে গেছে। সো আগে যেখানে একটা প্রোডাক্ট সেল করতে $1 লাগতো, এখন সেখানে $2 বা তার বেশি লাগতেছে, $3 লাগতেছে, অর্থাৎ 2-3 গুণ বেড়ে গেছে। তো এই জায়গা থেকে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট যেভাবে বাড়তেছে, সো ওই জায়গা থেকে কি আমাদের যে কাস্টমারগুলো কি সাস্টেন করে? আমরা একটা কাস্টমার আমার প্ল্যাটফর্মে নিয়ে আসতে বা একটা প্রোডাক্ট সেল করতে আমরা যে পরিমাণ খরচ করি, ওই জায়গা থেকে ওই কাস্টমার কি অ্যাকচুয়ালি আবারও রিকারিং কাস্টমার হয়, নাকি জাস্ট আমার তার কাছে সেল করতে গেলে আবারও আমার সেম খরচটা করতে হবে? এক কথায় ব্যাপারটা এমন হয়ে গেছে যে বেশিরভাগ বিজনেসম্যানরা কাস্টমার অ্যাকুইজিশন কস্ট মানে এখন বুঝতেছে যে প্রোডাক্ট সেলিং কস্ট, যে একটা প্রোডাক্ট সেল করতে তাদের এত টাকা খরচ হচ্ছে, বাট কাস্টমার অ্যাকুইজিশন কস্টটাও অনেকে ক্যালকুলেশন করতেছে না, কারণ তাদের রিটার্নিং কাস্টমার খুবই কম। এই জায়গায় আসলে আমি বলি যে আপনার কাছে প্রপার যদি ডেটা না থাকে আপনি হচ্ছে ব্যবসা আগাইতে পারবেন না। কারণ হচ্ছে আপনার যদি একটা সেল হিসেবে আপনি ফোকাস করেন, এটা হচ্ছে একটা অ্যাড কস্ট এবং এটা বাড়তেছে এবং এটা আরও বাড়বে, এটা কিন্তু আরও মাথায় থাকতে হবে। এটা কমার সম্ভাবনা খুবই কম, কারণ অনেকে ভাবে যে ফেসবুকে আপডেট আসছে এই জন্য বেশি বা কমবে, এটা হয়তো ওঠানামা করে, কিন্তু ওভারঅল ট্রেন্ড যদি আপনি দেখেন বাড়তেছে। এবং এটা বাড়ার একটা সুনির্দিষ্ট কারণ আছে যে অ্যাডভার্টাইজার অনেক বেশি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে সমস্যা। সাপ্লাই যদি কম, অ্যাডের দেখা থেকে অ্যাড দেওয়ার মানুষ বেড়ে যাচ্ছে দিন দিন। সো ওই জায়গায় অ্যাড কস্ট ফেসবুক দিন দিন বাড়তেছে, এটা খুবই নর্মাল এবং এটা বাড়বে। সো আপনার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত তাহলে? সেটা হচ্ছে যে আপনার কাছে প্রপার স্ট্র্যাটেজি একটা থাকতে হবে যে আমি যদি 100টা সেল করি, আমার কতজন আমি আসলে রিপিট কাস্টমার পাই। আপনার সবাই তো রিপিট হবে না স্বাভাবিক, কিন্তু কিছু তো রিপিট আপনি করতে পারবেন। অথবা আপনি একটা প্রোডাক্টের সাথে আরও 2-1টা প্রোডাক্ট কি আসলে সেল করতে পারবেন কিনা, অর্ডার টিকিট ভ্যালু আমরা যেটাকে বলে ওইটা বাড়াতে পারবেন কিনা, এই দুইটা জিনিস আমাদের ফোকাস করা উচিত। কাস্টমার ট্রাস্ট, এই জন্যই বলি যে একটা প্রসেস আপনার যদি থাকে তাহলে আপনি এইসব এরিয়া ডেভেলপ করতে পারবেন। যারা হচ্ছে শুধুমাত্র সেলস ফোকাসড, তারা কিন্তু এই টাইপের ডেটাও তাদের কাছে থাকে না বা ফিউচার প্ল্যানও থাকে না। ওরা কিন্তু অ্যাড কস্ট যদি বেড়ে যায় ওরা কিন্তু হচ্ছে মার্কেট সাস্টেন করতে পারবে না। কিন্তু আপনার যদি প্রপার অ্যানালাইটিক্স আপনার কাছে থাকে যে আমার হচ্ছে যে 100 জন যদি আমি নতুন কাস্টমার পাই, আমি কিন্তু 20 জনের কাছে আবার সেল করতে পারবো, কারণ এটা আমার ফিউচার প্রুফ আছে, আমার কাছে ডেটা আছে। দেন আপনি হতে পারে ওদের থেকে টিকে থাকবেন, আপনার 20% সেল আপনি এক্সট্রা ধরতে পারবেন। অথবা আপনার যদি এমন একটা প্রসেস থাকে যার মাধ্যমে আপনি একটা অর্ডারের সাথে একটু হলেও অর্ডার ভ্যালু বাড়াইতে পারবেন, ওইটাও আপনার কিন্তু একটা ব্যবসা টিকে থাকবে কি থাকবে না এটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। আমি যেটা বললাম, মার্জিন কিন্তু খুবই কম। আপনার যদি 80% ডেলিভারি হয়, এখন আপনি যদি এটাকে 83-তে নিতে পারেন, আপনার ব্যবসা প্রফিটেবল থাকবে, কিন্তু 80% দেখে আপনার লস হবে। 3% ইজ দ্য গেম। যে কোনো একটা ই কমার্স বিজনেস যদি বাংলাদেশের মার্কেটেই আসলে আমি জানি না যে $1 বিলিয়ন কোনো বিজনেস ডেভেলপ করা পসিবল কি না, বাট যদি পসিবল হয় সেক্ষেত্রে অবভিয়াসলি $1 বিলিয়ন একটা বিজনেস ডেভেলপ করতে গেলে ইনভেস্টমেন্ট ছাড়া পসিবল না, ভিসি ফান্ড ছাড়া পসিবল না। শুধুমাত্র এই অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট দিয়ে খুব বেশি দূর আগানো যায় না। এই মুহূর্তে বাংলাদেশের ই কমার্স মার্কেটটা যে পর্যায়ে আছে, তাতে কি আপনার মনে হয় যে দেশের বাইরের, বাংলাদেশও তো আমি জানি না আছে কিনা, বাট দেশের বাইরের ভিসি ফান্ডগুলা ইনভেস্টমেন্ট করবে বাংলাদেশের ই কমার্স বিজনেসগুলোতে? আমার মনে হচ্ছে আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ একটা কি বলে এটাকে ফেক একটা বা একটা ফ্রডুলেন্ট একটা হিস্ট্রি আমাদের আছে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু মানে কনভিন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টর টু ইনভেস্ট। বাট আমার মনে হচ্ছে টপ প্লেয়ার যারা আছে ওরাও করতে পারে, বাট অ্যাজ এ স্মল টিম বা ছোটো ফাউন্ডার ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। বাট
অ্যাগেন আপনার যদি প্রসেস থাকে, আপনার যদি আইডিয়া ইউনিক হয়, সার্টেন পসিবল যে আপনি এটা করতে পারবেন। যেহেতু এখন হচ্ছে যে নিউ আইডিয়ার যুগ, আপনি যদি সত্যিকারের পক্ষে একটা ভালো আইডিয়া নিয়ে আসতে পারেন, আমার মনে হয় পসিবল। বাট এটা ইজি না, এটা আমি বলতে চাচ্ছি যে ইট উইল বি ডিফিকাল্ট ফর স্মল ফাউন্ডার্স। বাট ইজি না হলেও ব্যাপারটা পসিবল যদি আপনার মাথায় ওইরকম আইডিয়া থাকে। সো আমি ডিসকারেজ করছি না, বাট যেটা রিয়ালিটি সেটা আমাদের সবাই মাথায় থাকা উচিত যে বাংলাদেশের মার্কেটে আপনি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আনা, স্পেশালি ই কমার্সের ক্ষেত্রে এটা ডিফিকাল্ট। কারণ আমাদের যেটা বললাম, আমাদের বর্তমান ইকোনমিক কন্ডিশন অথবা আমাদের কান্ট্রি হিসেবে আমাদের যে একটা ব্র্যান্ডিং বা যাই সব কিছু মিলে ডিফিকাল্ট বাট পসিবল। আমার কাছে তেমন মনে হচ্ছে না যে বাংলাদেশের B2C কোনো ই কমার্স প্রতিষ্ঠান বড় কোনো ভ্যালুয়েশনে দেশের বাইরে থেকে ইনভেস্টমেন্ট নিয়ে এসছে, এরকম কোনো নিউজ আমার চোখে পড়ে না। কিছু কিছু B2B প্ল্যাটফর্ম আছে, যেমন আমার কোম্পানির নাম মনে নাই কিন্তু অনেক বড় কোম্পানি বাংলাদেশে, তারা প্রায় কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট দেশের বাইরে থেকে নিয়ে এসছে, বাট সেটা B2B। এবং আমি মনে করি B2B অনেক বড় একটা জায়গা আছে কাজ করার, এবং ইনভেস্টমেন্ট নিয়ে আসারও একটা বড় জায়গা আছে। আপনার কাছে কিন্তু নয়? আমি যেটা একটু আগেই বলছিলাম যে আমাদের দেশে কিন্তু বি টু বি প্ল্যাটফর্মও নেই ওইভাবে। তো আমার মনে হয় যে এখানে একটা অপরচুনিটি আছে, যেহেতু এই সেক্টরটা হচ্ছে এখন ওইভাবে আমাদের দেশে ডেভেলপমেন্ট করেনি। তো ইনভেস্টররা নর্মালি কিন্তু ফিউচারে ইনভেস্ট করে। খুব কারেন্টলি কোনো যে ব্যবসাটা খুবই রানিং, ওইসব ব্যবসা থেকে ইন ফিউচার দেখেই বিজনেস করে। সো এই টাইপের যদি আপনি বিজনেস আইডিয়া ডেভেলপমেন্ট করতে পারেন সেক্ষেত্রে পসিবল। আর আমাদের দেশের যে ইনভেস্টমেন্টগুলো আমরা দেখি, এডুটেক সেক্টরগুলোতে অনেক ইনভেস্টমেন্ট আসে, অথবা ফাইন্যান্সগুলোতে, অথবা আপনার আমাদের যে লজিস্টিক যে কোম্পানিগুলো আছে ওরা আমরা বিভিন্ন সময় শুনতে পারি যে অনেক ইনভেস্টমেন্ট পাইছে। বাট হ্যাঁ, আমাদের দেশে আলিবাবা আছে যেটা দারাজকে ডিরেক্ট কিনে নিয়েছে, বাইরে আমার জানা নেই কোনো কোম্পানি ভাবে এই জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করবো। দারাজ অ্যাকচুয়ালি বাংলাদেশি কোম্পানি না। দারাজ বাংলাদেশ ছিল না ফার্স্ট, ওরা একটা জার্মান কোম্পানি ছিল, দেন ওদেরকে আলিবাবা বাই করে নিয়েছে। একেবারে করছে। সো কখনোই বাংলাদেশি কোম্পানি ছিল না, সো ফাউন্ডার বাংলাদেশি না। সো আমরা আসলে দারাজকে সাইডে রেখে যদি বলি, বাংলাদেশি কোনো ফাউন্ডার B2C কোনো কোম্পানি ডেভেলপ করছে এবং বাইরের থেকে ইনভেস্টমেন্ট নিয়ে এসছে আমারও জানা নেই, আসলে আমার জানা নেই। আমার জানা নেই। এটা থাকলেও থাকতে পারে, হয়তো আমাদের চোখে পড়েনি আর কি। হয়তোবা বাংলাদেশে মার্কেট প্লেস ডেভেলপ করা কোয়াইট টাফ, B2C মার্কেট প্লেস ডেভেলপ করা কোয়াইট টাফ, বাট B2B মার্কেট প্লেস একটা ভালো সেগমেন্ট হতে পারে। আর B2C করতে গেলে নিশ বেসড, যেটা আপনি বলছিলেন, নিশ বেসড ই কমার্স নতুনদের থেকে, নতুনদের ক্ষেত্রে নিজ বেস্ট এবং নিশ বেসড বড় বিজনেসও ডেভেলপ করা পসিবল। এবং আপনার রিসেন্ট একটা ডেটা দেখছিলাম যে ইউএসএতে অলরেডি B2C মার্কেটের একটা বড় সেগমেন্ট দখল করে আসছে অ্যামাজনের পরে কিন্তু ওরকম কোনো কোম্পানি কিন্তু দাঁড়াইতে পারে নাই ইউএসের মতো মার্কেটে। সো মার্কেট প্লেসের কথা যদি বলি, সো ইউএসএর মার্কেটে কিন্তু এখন ইনভেস্টররা সব থেকে বেশি ইনভেস্ট করতেছে নিশ বেস যে ই কমার্স প্রতিষ্ঠানগুলো আছে, সো ওইগুলাতে বেশি ইনভেস্ট করতেছে। সো এই জিনিসটা বাংলাদেশে অনেকে অ্যাপ্লাই করতেছে, ট্রাই করতেছে, বাট এটার ফলাফল দেখা যাবে হয়তোবা 2-3-4 বছর পরে গিয়ে। হ্যাঁ, মার্কেট প্লেসের নেচারই এটা, আপনি অনেকগুলো মার্কেট প্লেস কোথাও পাবেন না, অথবা ইন্ডিয়াতে এখনো 2-3টা আছে। বাট ওভারঅল মার্কেট প্লেস কিন্তু অনেকগুলো থাকে না কোনো দেশে, 1-2টা অথবা হাইয়েস্ট গেলে 3টা থাকবে। ম্যাক্সিমাম দেশে যেসব দেশে অ্যামাজন আছে ওরাই একদম ম্যাক্সিমাম মার্কেট শেয়ার থাকে। আর হচ্ছে অন্যান্য নিশগুলোতে কিন্তু অনেক থাকে। আর বাংলাদেশি ইনভেস্টমেন্ট আমি যেটা বলবো যে আমাদের এখন ইন্ডাস্ট্রি কিন্তু নিশ বেস ইন্ডাস্ট্রি কিন্তু ওইভাবে গ্রো করে না। আমাদের ব্র্যান্ডগুলো যারা আছে ওরা গ্রো করছে, এবং আমার মনে হয় যে ইন ফিউচার আপনি যেটা বললেন 2-3 বছর, আমার মনে হয় একটা 2-3 বছর পরে আমরা রিয়েল সিচুয়েশনটা দেখতে পাবো যে আসলে আমাদের ব্র্যান্ডগুলো যখন নিশ ব্র্যান্ডগুলো যখন আরও বড় হবে, ওদের যখন রিকগনিশন আরও বাড়বে, ইন্টারন্যাশনাল অ্যাট্রাকশন বা ইন্টারন্যাশনালি যে আপনার একটা রিকগনিশন আসবে, তখন আমরা তো ইনভেস্টমেন্ট দেখতে পারি এই বিষয়ে, এই ক্ষেত্রে আর এই সেক্টরে। আমাদের দেশের বিজনেসম্যানদের একটা বড় সমস্যা আমি দেখছি, যেহেতু আমার বিজনেসের এক্সপিরিয়েন্স
একেবারে খারাপ না, প্রায় 7-8 বছরের এক্সপিরিয়েন্স আছে। সো আমি যেটা দেখছি যে সেলস ড্রিভেন চিন্তাটাই বেশি করে ম্যাক্সিমাম বিজনেসম্যানরা। তারা ব্র্যান্ড বিল্ড করাটা খুব বেশি ফোকাস দেয় না। এবং আমি অলমোস্ট সব এই রিলেটেড সব পডকাস্টে এই কথাটা সবসময় বলি যে সেলসের পাশাপাশি ব্র্যান্ড বিল্ড করাটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমার যদি রিটার্নিং কাস্টমার না থাকে, রিটার্নিং কাস্টমারটা কীভাবে আসবে? সে আমার ব্র্যান্ডটাকে মনে রাখবে, তারপরে তো আসবে। বারবার আমি তাকে অ্যাড দেখাবো, তারপর সে আমার প্রোডাক্টটা কিনতে আসবে। এতে তো আমার ক্যাক বেড়ে যাবে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বেড়ে যাবে। সো ব্র্যান্ড বিল্ড করাটা সব থেকে ইম্পর্টেন্ট ই কমার্স সেক্টরে বিশেষ করে। ব্র্যান্ড বিল্ডিং নিয়ে যদি আপনি কিছু বলতেন, আপনার এক্সপিরিয়েন্স। ব্র্যান্ড বিল্ডিংটা আসলে নতুন কোনো টপিক না, এটা অফলাইন বা আপনি বিজনেসের একটা কোর জিনিস হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং। আসলে ই কমার্সের জন্য না, সব ক্ষেত্রে ব্র্যান্ডিং হচ্ছে আপনার সবসময়, কিন্তু এটা একটা ফান্ডামেন্টাল। আমরা যেটা বলি মার্কেটিংয়ে ফান্ডামেন্টাল হচ্ছে আমরা একটা ব্র্যান্ড বিল্ড আপ করতে চাই। বাট ই কমার্সে আমাদের যেটা মেইন প্রবলেম আমার মনে হয় যে ফাউন্ডার যেহেতু একজন, ওনার মাথায় অনেক কিছুই থাকে, উনি সব কিছু একাই ম্যানেজ করতে চায়। এটা আমাদের মনে একটা আমাদের যে উনি অপারেশন ম্যানেজ করতেছে, সব কিছু ম্যানেজ করতেছে, এই জন্য উনি সময় হচ্ছে ম্যানেজ করতে পারেন না। ব্র্যান্ড বিল্ডিং কিন্তু একটা বই না যে আপনি পড়লেন আপনি ব্র্যান্ড বিল্ড হয়ে গেল। এটা প্রতিটা বিজনেসের জন্য ডিফারেন্ট হবে, এবং আপনার ব্র্যান্ড আপনি নিজেকেই বিল্ড আপ করতে হবে। আপনার যদি ফাউন্ডার হিসেবে আপনার কোনো স্ট্র্যাটেজি না থাকে ব্র্যান্ড বিল্ডিংয়ে, আপনার যদি মাথায় আইডিয়া না থাকে, আপনার কখনোই ব্র্যান্ড বিল্ড আপ হবে না আসলে। তো আমার মনে হয় যেটা যে ব্যবসায়ীদের যারা আসছে ওনাদেরকে ব্যবসা সব কিছু একাই ম্যানেজ করবে এই টাইপের মেন্টালিটিতে বের হয়ে আসতে হবে। একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে, এবং যে জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট ওইখানে জন্য আপনার আলাদা টাইম রাখতে হবে, আপনার ব্রেন স্টর্মিংয়ের জন্য সময় রাখতে হবে, আপনার ব্র্যান্ডিংয়ের যে স্ট্র্যাটেজি আছে ওইটা নিয়ে আপনার সময় রাখতে হবে, আপনার বিজনেস বর্তমানে কীভাবে আগাচ্ছে, আপনার ফিউচার প্ল্যান কী, বা আপনি ব্র্যান্ড বিল্ডিং ইজ এ ডিফিকাল্ট টাস্ক। এটা কিন্তু আমাদেরকে ফার্স্টে মাথায় রাখতে হবে। ব্র্যান্ড বিল্ড কিন্তু এত ইজি না, বলা সহজ, কিন্তু একটা ব্র্যান্ড বিল্ড করা কিন্তু একটা লং টার্ম গেম, এটা কিন্তু একটা শর্ট টার্ম ব্যাপার না। অনেক স্ট্র্যাটেজি আছে, এখন শেখা অনেক সহজ। আপনার এআই আছে, কন্টেন্ট জেনারেশনের জন্য আপনার হেল্পফুল কন্টেন্ট আছে, সহজ, কিন্তু আপনাকে একটা সময় দিতে হবে, আপনাকে লং টাইম ধরে এটার পিছনে থাকতে হবে, লং গেম আপনাকে থাকতে হবে। সো আমার মনে হয় ফাউন্ডারদের এই বিষয়টা মাথায় রেখে ওনাদের অন্যান্য যে প্রসেসগুলো আছে এগুলোকে এমন স্মুথ করে ফেলা উচিত যাতে উনি ওনার মেইন যে টার্গেট আপনি যেটা বললেন, ব্র্যান্ড বিল্ডিং ইজ দ্য আলটিমেট সলিউশন আমাদের এই সব কিছু ব্যবসা সাস্টেনেবিলিটি, আপনার কস্ট, অ্যাড কস্ট, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, সব কিছুরই কিন্তু মেইন সলিউশন হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং। তো ব্র্যান্ড বিল্ডিং একটা শর্ট টিপস না যে আমি দিয়ে দিলাম আপনি একটা ব্র্যান্ড বিল্ড আপ করলেন। ইটস এ লং গেম, আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে একটা ব্র্যান্ড বিল্ড আপ করতে হলে। তো এই জিনিসটা মাথায় রেখেই আপনাকে এমন প্রসেস দ্বারা করতে হবে যাতে আপনি ব্র্যান্ড বিল্ডিং মনোযোগ দিতে পারেন, সাথে সাথে আপনার যে রানিং ব্যবসা আছে ওইটাও চলে। কারণ হচ্ছে যে ব্যবসা থাকতে হবে, আপনার প্রসেস থাকতে হবে, আপনার সেলস থাকতে হবে, সাথে সাথে ব্র্যান্ড বিল্ডিং যে প্রসেস ওইটাও যেতে হবে। এক্স্যাক্টলি। আসলে বর্তমানে ইন্টারনেটের যুগে ব্র্যান্ড বিল্ড করাটা আরও বেশি ইজি হয়ে গেছে। বিশেষ করে আপনার ব্র্যান্ড বিল্ড করতে এখন অনেক বেশি টাকা লাগে, ব্যাপারটা এরকম না। সাপোজ আপনি এই পডকাস্টে এসছেন, ইনডিরেক্টলি আপনার ব্র্যান্ড বিল্ড করতেছেন। আমি পডকাস্ট করতেছি, আমি ডিরেক্টলি আমার ব্র্যান্ড বিল্ড করতেছি। আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ফলে আমার যে প্রোডাক্টগুলো আসতেছে সেইগুলোরও ব্র্যান্ডিং হয়ে যাবে। সো এটা তো আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করে আমরা আগাইতেছি। এখানে যে অনেক বেশি আমার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছি এমন না। জাস্ট স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে আমরা অনেক কম টাকা খরচ করেও আমরা ব্র্যান্ড বিল্ড করতে পারি। যে আমি এখনও প্রোডাক্ট লঞ্চ করিনি, কিন্তু আমি অলরেডি ব্র্যান্ডিং করা শুরু করে দিচ্ছি। সো লাইক দ্যাট। আর আরেকটা বিষয়, বাংলাদেশের ফাউন্ডারদের যে সমস্যা এমন না, ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডারদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে নতুন ফাউন্ডাররা সবসময় সব কাজ একাই করতে চায়। এইটা একটা বড় সমস্যা ফাউন্ডারদের ফেল হওয়ার পেছনে। এটা একটা বড় সমস্যা যে ফাউন্ডারদের মেইন কাজ হচ্ছে সিস্টেম বিল্ড করা এবং পারফেক্ট জায়গায় পারফেক্ট পার্সনকে হায়ার করা। এখন যদি একজন ফাউন্ডার লেবারের মতো 10 টাকা জায়গায় করে, তাহলে তার চান্স থাকবে ফেল করার।
হতে পারে সে নির্দিষ্ট একটা কাজে ফোকাস দিতে পারে, অন্যান্য কাজগুলা জাস্ট সিস্টেম বিল্ড করতে পারে। বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের দেশের ফাউন্ডাররা তো ভুল করেই, বাট ম্যাক্সিমাম ফাউন্ডাররা এই জায়গায় ভুল করে যে 10টা কাজ একাই করে। ফার্স্টের দিকে ঠিক আছে যে আমার কোনো কিছু বিজনেস ডেভেলপ করতে গেলে একটা পর্যায়ে প্রথম দিকে সব কাজ করতে হয় একাই, কিন্তু আলটিমেট গোল থাকা উচিত যে একটা সিস্টেম বিল্ড করতে হবে যাতে আমি 10টা কাজ আমি 10জনকে ভাগ করে দিতে পারি, এবং নিজের মাথায় যাতে প্রেশার কম থাকে। কারণ আপনি ফাউন্ডার মানে আপনার শুধুমাত্র কাজ করতে হবে এমন না, আপনার ফিউচার নিয়ে ভাবতে হবে, আপনার ফান্ডিং নিয়ে ভাবতে হবে, আপনার কিভাবে কোম্পানিটা চলবে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। তার মানে আপনি যদি কোর 10টা কাজে ফোকাস দেন, আপনার মেইন কাজগুলা নিয়ে ভাবার মতো আপনার মাথায় আর সময় থাকবে না। এটাই আসলে আমি যেটা বললাম যে আমাদের ক্ষেত্র এটা আসলে বলা যতটা সহজ, করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। থেকে তাতে এটা হচ্ছে আমরা বলতেছি তো আমাদেরও সেম প্রবলেম আছে। আমরাই হচ্ছে একটা ফাউন্ডারই কিন্তু একটা বিজনেসের অনেক সময় বটলনেক হয়ে যায়, যার কারণে ব্যবসাটা আসলে বড় হচ্ছে না। কারণ সে অনেক কাজ একা মেনটেন করতেছে, আর একজন মানুষের পক্ষে আপনি অনেক কাজ করা আসলেই সম্ভব না। একটা সময় গিয়ে আপনি নিজেই হচ্ছে আপনার ব্যবসায় মেইন বটলনেক হয়ে যাবেন, যে আপনার কারণে আপনার ব্যবসা বড় হচ্ছে না। আবার অনেক ফাউন্ডার এটা বুঝতে পারে না, কিন্তু বুঝতে পারে না। অনেক আছে যে আপনার প্রথম দিকে, বা অনেকে আছে যে অনেক দিন ধরে বিজনেস করতেছে কিন্তু এনাফ ক্যাশ ফ্লো হচ্ছে না, এনাফ রেভিনিউ হচ্ছে না, তখন করার প্রয়োজন পড়তে পারে যে আমার কোনো ওয়ে নাই, নতুন কাউকে হায়ার করব সেই টাকা আমার নাই, সো হুইচ ইজ ফাইন। বাট অনেকে দেখবেন যে এনাফ ইনকাম করতেছে, এনাফ রেভিনিউ জেনারেট করতেছে, কিন্তু তারপরেও কাউকে হায়ার করতেছে না। যেখানে তার বিজনেসে 20 জন লাগবে, সে 10 জন হায়ার করতেছে, বাকি 10 জনের কাজ সে একা করতেছে। সো এইটা সব থেকে বড় মিস্টেক। এটাই সবচেয়ে বড় মিস্টেক আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। আমি ওই যেটা বললাম যে অনেক কাজ হচ্ছে না, আমাদের ব্র্যান্ডিংয়ের পিছনে আমাদের ফাউন্ডাররা সময় দিতে পারছে না, বা অন্যান্য যে কাজ, সেটার একটাই লিমিটেশন যে ওনারা মনে করে অনেকে যে আমি কাজটা করলে ভালো করতে পারবো। হ্যাঁ, এটা ঠিক। আপনি যদি আপনার ব্যবসায় মনে করেন কল সেন্টার আপনি যাই কাজ করেন, আপনার কিন্তু একজন কাস্টমারকে আপনি এক্সট্রা কনভিন্স করতে পারবেন। কিন্তু আপনি যদি একটা ম্যানেজার বসে দেন, হয়তো একটা কাস্টমার কমবে, কারণ সবাই তো আপনার নিজের মতো করে কাজ করবে না। কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে আরও বড় করতে পারবেন, আপনারা 20টা অর্ডার এক্সট্রা আসবে। তো আপনি যদি এখন মনে করেন যে আমি কল দিব, আমি রেডি করবো, তাহলে হ্যাঁ আপনি দুইটা অর্ডার পারফেক্টলি হ্যান্ডেল করতে পারবেন সব কিছু। কিন্তু আপনার তো 2টা অর্ডার দিয়ে কিন্তু আপনার ব্যবসা বড় হবে না, আপনার কিন্তু 200 অর্ডার 2000 অর্ডার স্কেল আপ করতে হবে। সো আলটিমেটলি ওই যে প্রসেস ডেভেলপমেন্ট করা, সঠিক জায়গায় সঠিক লোক থাকা। অনেকে আছে যে এমন প্রসেস যে একটা লোক না আসলে ব্যবসায় অফ হয়ে যায়, ক্রিটিক্যাল পয়েন্ট। এরকম মনে পেয়েছি যে একটা লোক চলে গেলে ব্যবসা হচ্ছে চলে যাচ্ছে, ব্যবসা চলতেছেন। সো এই টাইপের জিনিসপত্র নিয়ে আমাদের ফাউন্ডারদের অবশ্যই হচ্ছে মানে একটা টাইম পরে হলেও চিন্তা করা উচিত, যে একটা নির্দিষ্ট টাইম পরে যে আমার ব্যবসাটা বর্তমান অবস্থা কী, বা আমার ব্যবসা বর্তমানে আমার স্টপিং ফ্যাক্টরগুলো কি, বটলনেকগুলো কি আছে, যে আমার ব্যবসা বড় হচ্ছে না কেন, এটার জন্য কোন জায়গাটা সবচেয়ে বেশি আটকা থাকতেছে। এইগুলো নিয়ে চিন্তা করলে এখন এই যুগ আছে, আপনি এই সাথে কথা বলতে পারেন, আপনার ব্যবসা নিয়ে ব্র্যান্ডিং নিয়ে কথা বলতে পারেন, অপারেশন নিয়ে কথা বলতে পারেন। অনেক ভালো ভালো আইডিয়া কিন্তু এখন ফ্রিতে পাওয়া যায়। আপনাকে কিন্তু অনেক এক্সপেন্সিভ বা সেশন নিতে হবে এমন না। অনেকে আছে যে কোর্স কিনা শুরু করা, এই টাইপও কিন্তু ব্যাপার না। আগামী 5 বছরে আপনি বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রিকে কোথায় দেখতেছেন? আমি খুবই আশাবাদী আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে আসলে। কারণ আমাদের বাংলাদেশে ছোট একটা জায়গা, অনেক বেশি মানুষ। সো আমাদের ইকোনমিক কন্ডিশন ভালো হওয়ার সাথে সাথে নর্মালি আমাদের গ্রোথের সাথে সাথে আমাদের কিন্তু চাহিদা এটা বাড়বে। মানুষের টেকনিক্যাল যে নলেজ, এটা কিন্তু আস্তে আস্তে মানুষ অ্যাওয়ার হচ্ছে এবং আরও দ্রুত হবে সামনে। সো ইটস এ হিউজ অপরচুনিটি আমার মনে হয়। এখন আমাদের যে মার্কেট আছে, এটাকে ডাবল করা, 3 গুণ করা, 4 গুণ করা, 5 গুণ করা আমার মনে হয় যে খুবই শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে। সো দের ইজ এন বিগ অপরচুনিটি আমার মনে হয়। বাট চ্যালেঞ্জও আছে আমাদের, যে আমাদের ই কমার্স বিজনেসের ট্রাস্ট বিল্ড করা, এই বিষয় নিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জও আছে। বাট আমরা যদি চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারি অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রি, আমার মনে হয় যে এখানে আমাদের ইন ফিউচার আমাদের লটস অফ ব্র্যান্ড আমাদের থাকবে, যারা ই কমার্স দিয়ে হচ্ছে যে তাদের ফুল ব্র্যান্ডিংটা করেছে। অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ হয়ে যাবে যারা শুরু করছে ই কমার্স দিয়ে, কিন্তু তাদের অনেক বড় ব্যবসা হয়ে যাবে।
যেটা আজ থেকে 5 বছর পরে আমার মনে হয় যে এটা খুবই পসিবল, যে অনেক বড় বড় কোম্পানি থাকবে যারা হচ্ছে যে তাদের ইনিশিয়াল জার্নিটা ই কমার্স দিয়ে করেছে, দেন তারা অন্যান্য বিজনেসে গ্রো করেছে। ই কমার্স বিজনেসে কিন্তু এখনো পর্যন্ত ট্রাস্ট ইস্যু আছে। এই ক্রাইসিসটা কিন্তু এখনো ঠিকঠাক করা যায়নি। অ্যান্ড আমি জানি না এই ডেটাটা কতটুকু সঠিক, বাট কোনো একটা পত্রিকায় পড়ছিলাম আমি যে বাংলাদেশে অলমোস্ট 95% আপনার পারচেজ হয় সিওডিতে, এবং 5% ডিরেক্ট তারা পে করে অনলাইনে। সো অনলাইনে বিজনেস করতেছে, অনলাইনে প্রোডাক্ট কিনতেছে সবাই, কিন্তু তারপরেও 95% ক্যাশ অন ডেলিভারি, তারা অনলাইনে পেমেন্ট করতেছে না। এবং এটার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে ট্রাস্ট ইস্যু। সো রাইট নাও এই ট্রাস্ট ইস্যু কোন পর্যায়ে আছে, এবং এটা ভবিষ্যতে আসলে 5-10 বছরে কোন পর্যায়ে থাকবে বলে মনে হয় আপনার? এটা আমাদের মনে হয় বাংলাদেশের মানুষেরই ট্রাস্ট ইস্যু আছে, ই কমার্স না। তো যেহেতু ই কমার্স ব্যবসা বাংলাদেশে হচ্ছে, তো আমরা যেহেতু বাংলাদেশি সবাই থাকি, এক একজন অফলাইনেও আমরা হচ্ছে একজন একজনকে ট্রাস্ট করি না, এটা একটা ফ্যাক্টর। ই কমার্স আরও বেশি ফ্যাক্টর ইন হচ্ছে, কারণ অনেকে স্ক্যাম হচ্ছে, অনেক কিছু হচ্ছে যেটা আসলে অনেক লটারি, জুয়া খেলা বা এই টাইপের অনেক প্রবলেম কিন্তু আমাদের দেশে আছে। যে প্রোডাক্ট দিচ্ছে, একটা হ্যান্ড পাস নিয়ে হচ্ছে যে চলে যাচ্ছে, প্রোডাক্ট পাঠায় নেয়, এই টাইপের প্রবলেম কিন্তু আমাদের দেশে হয়েছে অনেক। এই কারণে আমাদের ই কমার্সে স্পেশালি ট্রাস্টের ইস্যুটা কিন্তু অনেক বড়। আপনি যেটা 5% বলছেন, আমার মনে হয় যে প্ল্যাটফর্মের বাইরে বড় বড় দারাজের বাইরে আমাদের মনে হয় এটা 98% হবে। ম্যাক্সিমামই হয়তো ক্যাশ অন ডেলিভারি, অ্যাট বেস্ট যে তারা হয়তো বা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিচ্ছে। সো খুবই 100% বলতে পারেন যে সবই আসলে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এখন। আর কাস্টমাররা এটাতে একবার কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে একটা জিনিস সেট আপ হয়ে গেলে কিন্তু চেঞ্জ করা যায় না। সো এটা মনে হয় আমাদেরকে অনেক বেশি ভোগাবে সামনে, ক্যাশ অন ডেলিভারির ব্যাপারটা। যেহেতু আমাদের দেশে এটা একবার একটা সিস্টেম অলরেডি চলে আসছে, আমাদের ট্রাস্ট ইস্যু নিয়ে আমাদের সমস্যা হচ্ছে। সো এটা সামনের দিকে যে খুব বেশি কমবে আমার মনে হচ্ছে না, কারণ ইট উইল কন্টিনিউ। যেহেতু ক্রেতারা কিন্তু একটা অ্যাডভান্টেজ এটা যে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছি। সো একটা কোম্পানি এসে যদি বলে যে না আমি দিব না ক্যাশ অন ডেলিভারি, ওইটা সাফার করব। সো কেউ সাফার করতে চাইবে না। সো এই ট্রেন্ডটা আমাদের মনে হয় যে সামনের দিকেও থাকবে। এটা একটা চ্যালেঞ্জ হবে এই জিনিসটা থেকে বের হওয়া আমাদের। আর এই চ্যালেঞ্জ থেকে বের হওয়াটা মনে হয় যে একজনের পক্ষেও সম্ভব না আসলে। ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল যদি আমরা কখনো করতে পারি, দেন হয়তো পসিবল হবে। আপনার নিজের যদি অনলাইন পারচেজিং হ্যাবিটের কথা বলা হয়, আপনি কোন কোন ওয়েবসাইট থেকে মোস্টলি প্রোডাক্ট পারচেস করেন, এবং আপনি কি সিওডি নাকি ডিরেক্ট অনলাইন পেমেন্ট, কোনটাতে বেশি কমফোর্টেবল? ডিপেন্ড করে আসলে। আমি যদি গ্রোসারি অর্ডার করি, আমি হয়তো বা হ্যান্ড ফুড পান্ডাই করি, ওইখানে অ্যাডভান্স দিয়ে দিই, কারণ ওই যে বললাম ট্রাস্ট একটা ইস্যু আছে আমার। কিন্তু বাইরে যদি অর্ডার করি, ম্যাক্সিমাম সময় ওরাই ফোর্স করে না হচ্ছে আপনার। অনেকে হয়তো ক্যাশ অন পেমেন্ট সিস্টেমই নেই, পেমেন্ট সিস্টেমে, হ্যাঁ। ম্যাক্সিমাম পেমেন্ট সিস্টেমে নেই। সো ক্যাশ অন ডেলিভারি ইজ দ্য ডিফল্ট স্ট্যান্ডার্ড এখন আমাদের। পেমেন্ট চাওয়াটাই হচ্ছে যে আপনার কী বলে এটাকে এক্সেপশন আর কি, যে আপনি যদি ওভারঅল ফেসবুক ভিত্তিক মার্কেটিং আমি যদি দেখি, সো ক্যাশ অন ডেলিভারি হয় ম্যাক্সিমাম। আর এমনিতে ওই যে বললাম যে কিছু নিজ ক্ষেত্রে হয়তো অ্যাডভান্স দিই। ফুড অর্ডার ক্ষেত্রে যদি আমি দেখা বাসায় নেই, বাসায় ফুড অর্ডার করছে, তখন অ্যাডভান্স দিয়ে দিই। এর বাইরে অ্যাডভান্স দিয়ে কেনাটা খুব কমই হয়। ফুড আর কুইক কমার্সে আপনি মোস্টলি? খুব কুইক কমার্সে যেহেতু আমি বাসায় নেই, বাসায় গ্রোসারি লাগবে, সো টাকা দেওয়া একটা হ্যাসেল, তখন হচ্ছে অ্যাডভান্স করে রাখি। আমার ক্ষেত্রেও অলমোস্ট সেম। আমি যেমন আমি এক টাইমে চাল ডাল ইউজ করতাম, এখন মাঝে মধ্যে ফুড পান্ডা ইউজ করি, মাঝে মধ্যে পাঠাও ইউজ করি। সেটা খাবারের ক্ষেত্রে বলা হোক আর গ্রোসারির ক্ষেত্রে বলা হোক, এইগুলাই মোস্টলি ইউজ করা হয়। এবং অনলাইন পেমেন্টই আসলে বেশি প্রিফার করি তখন। আর রিসেন্ট আমি পার্সোনালি ফেসবুক খুব একটা ইউজ করি না, বাট যখন ফেসবুক থেকে কোনো প্রোডাক্ট আমি পারচেস করি, তাদের সাপোজ কোনো পেজে দেখি তারা একটা বা দুইটা প্রোডাক্টই সেল করতেছে, বা তাদের ক্যাটালগে হয়তো বা 5টা প্রোডাক্ট সর্বোচ্চ আছে, এবং তাদের কোনো একটা ল্যান্ডিং পেজ ডেভেলপ করে রাখছে তাদের
নিজস্ব কোনো নাই, আপনার কোনো পেমেন্ট গেটওয়ে নাই, কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করে নাই, শুধুমাত্র সিওডি আছে। সো তখন বাধ্য হয়ে তাদের সিওডিতেই প্রোডাক্টটা নেওয়া হয়। যারা ই কমার্স বিজনেস করতেছে, সেটা এসএমই হোক বা বড় আকারে হোক, তারা বেশ অনেক অনেক প্রবলেম ফেস করতেছে। লাইক আপনার এমপ্লয়িরা অনেক সময় স্ক্যাম করে। সে এক ধরনের প্রোডাক্ট সেল করতেছে, বাট এমপ্লয়িরা, যেহেতু এমপ্লয়ীদের হাতে অনেক অ্যাক্সেস থাকে তার সিস্টেমের, সো তারা তখন এমপ্লয়িরা তখন অনেক স্ক্যাম করে ফেক প্রোডাক্ট দেয়, বা ফেক প্রোডাক্টের একটা প্রবলেম তখন ওই প্রতিষ্ঠানগুলো ফেস করে। সো এটার সলিউশনটা আসলে কি? এটা আসলে আমাদের অনেক ফাউন্ডার যারা আছে, এই জিনিসটা হচ্ছে যে ওনারা হচ্ছে যে কি বলে এটাকে ঠেকা না বলে জানে না। অনেকের বিষয়টা নিয়ে অ্যাওয়ার না যে আমার এই টাইপের একটা প্রবলেম হইতে পারে। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কাহিনী বলি যে আমাদের একবার হয়েছিল যে আমাদের এক বেশ ভালো মার্চেন্ট এরকম একটা প্রবলেম হয়েছে যে উনি হঠাৎ করে বুঝতে পারছে যে ওনার কিছু অর্ডার হচ্ছে হারায় যাচ্ছে। এরপর হচ্ছে উনি আমাদের কাছে আসলো যে আমাদের কিছু অর্ডার হারায় যাচ্ছে, এটা তো হওয়ার কথা না, কীভাবে হচ্ছে। পরে আমরা ওনার সাথে বসলাম। নর্মালি যেটা হয় আমাদের কোনো এরকম কোনো ইস্যু হলে আমরা কিন্তু খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নিই এবং এটাকে সলভ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ট্রাই করি। তো আমরা পুরো টিম আমরা এটা পিছনে লাগলাম যে আসলে কী হচ্ছে ব্যাপারটা। পরে আলটিমেটলি যেটা জানা গেল যে ওনার একজন এমপ্লয়ি ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস থাকার কারণে অর্ডারগুলো আগে থেকে নিয়ে ডিলিট করে দিচ্ছে। এরপর হচ্ছে ও হচ্ছে যে আলাদাভাবে প্রোডাক্টটা শিপ করতেছে। ওকে, যদি ওই এমপ্লয়ি একটু বেশি লোভ না করে 2-1টা করে শিপ করতো, উনি কিন্তু বুঝতেই পারতো না। বাট ও একটু বেশি লোভ করে বেশি নিচ্ছিল, এই জন্য হচ্ছে যে অনেকদিন থেকে করতেছিল, বেশি নেওয়ার কারণে ওনার চোখে পড়ছে। আচ্ছা। তো এই জন্যই আমাদের যে সিস্টেম এখানে আমরা আসলে ওইভাবে লেয়ার করেই আমাদের সিস্টেমটাকে বানানো হয়েছে, যেটা হচ্ছে যে আপনার অল ডাটা অ্যাক্সেস আপনার কোনো এমপ্লয়ি পাবেন আপনার অ্যাডমিন ছাড়া, যেটা আপনি অ্যাক্সেস কন্ট্রোল যেটাকে বলে করতে পারবেন, এবং কোনো ডাটা ডাউনলোড বা সিস্টেম্যাটিক্যালি ডিলিট করা পসিবল না এখানে। বাট আমরা ওই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সিস্টেমটাকে ডেভেলপ করছি, যাতে একটা ফাউন্ডারের মেইন যে তার ডেটাগুলোতে যে সম্পদ এগুলো যাতে তার সিকিউর থাকে। ডাটা সিকিউরিটি নিয়ে আমরা বাংলাদেশ না শুধু, বাইরের দেশের যে কোনো স্ট্যান্ডার্ড আমরা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড আমরা ফলো করার চেষ্টা করি, এবং আমরা এই বিষয়ে খুবই ট্রান্সপারেন্ট। কোনো ইস্যু হলে আমরা হচ্ছে যে আমাদের সিস্টেম এমন সিস্টেম আছে যে আপনার পাসওয়ার্ড থাকলেও আপনি লগ ইন অ্যাপ্রুভাল চালু করতে পারবেন, আপনি পাসওয়ার্ড দিয়ে অন্য ডিভাইস থেকে লগ ইন করতে পারবেন না। আপনি চাইলে এই টাইপের কন্ট্রোলও চালু করতে পারবেন। সো যেসব ই কমার্স বাইরে দেখছেন, আমি বলবো যে আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে যে বিপদে পড়ার পরে যে আপনি অ্যাওয়ার হবেন এই চিন্তাতে বের হয়ে আসে আগেই কোন, কারণ এই টাইপের সমস্যা কিন্তু আপনার সহজে চোখে নাও পড়তে পারে। সো এটা নিয়ে সবারই আমার মনে হয় সচেতন হওয়া দরকার, যে যাদের স্পেশালি যারা একটা বড় টিম চালান বা হচ্ছে যে বিজনেসের অনেক কাজ থাকে, সবসময় ফাউন্ডার কিন্তু সবাইকে চোখে চোখে রাখা সম্ভব না। সো আমার মনে হয় যে এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত বর্তমানে, স্পেশালি যারা হচ্ছে যে অনেক দিন থেকে ব্যবসা করতেছেন, যাদের ডেটাগুলো খুব ক্রিটিক্যাল। ইটস অ্যাবসলিউটলি নেসেসারি যে তারা কিছুটা প্রিকশন নিয়ে রাখবে ব্যাপার। ই কমার্স বিজনেসম্যানরা আর কি কি চ্যালেঞ্জ ফেস করে? এছাড়াও এর বাইরে আর এমন কি কি আরও কমপ্লেক্স চ্যালেঞ্জ ফেস করে? বর্তমানে আসলে যেহেতু এটা একটা ওপেন একটা বিজনেস, আপনি একটা বিজনেস করলে আপনার হাজার হাজার কম্পিটিটর কিন্তু আপনার ব্যবসাটা দেখতেছে। আপনার কম্পিটিটররা অনেক সময় ব্যাড অ্যাক্টর হিসাবে কাজ করে। সো আমি যেটা আগে বলছি, আমাদের বেশিরভাগ ফাউন্ডাররাই কিন্তু টেকনিক্যালি অতটা সাউন্ড না। অনেক কম্পিউটার অনেক সময় ডিডস অ্যাটাক করে, কম্পিউটার ডিডোস অ্যাটাক করতেছে, এরপর হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক করতেছে, হ্যাক করতেছে। এটা খুবই কমন। আপনি যাবেন দেখবেন যে হ্যাক হয়ে যাচ্ছে, বিজনেস অফ প্রোডাক্ট অফলাইন, বিজনেস অফলাইন, অ্যাড চলতেছে, আপনার কি বলে এটাকে ওয়েবসাইট নাই, আবার অ্যাড অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। মানে এটা খুবই কমন। এটা কিন্তু মাঝে মধ্যে হওয়ার কথা, কিন্তু খুবই কমন বাংলাদেশে। সো আমি বলবো যারা হচ্ছে যে বর্তমানে ই কমার্স ব্যবসা করছে, আপনার সিকিউরিটিটা একটা এনশিওর করবেন, যাতে হচ্ছে আপনার বেসিক লেভেল সিকিউরিটি অন্তত যাতে আপনার থাকে সবগুলো সাইটের। টেকনিক্যাল পার্সন যাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন ও অতটা অ্যাওয়্যার কিনা এগুলো সম্পর্কে এটা জানবেন। এটা অ্যাবসলিউটলি নেসেসারি যে বর্তমানে আমাদের যে পরিস্থিতি এখন সবাই হচ্ছে যারা শিখে ওরা হচ্ছে যে একটা বিপদে পড়ার পর শিখতেছে। আগে কিন্তু কেউ ওটা গুরুত্ব দিচ্ছে না। যখন দেখতেছে অনেক অনেক টাকা লস হয়ে যাচ্ছে, এমন হচ্ছে যে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত লস হয়ে গেছে এসব বিপদে পড়ে,
সো আমি বলবো যে আগে থেকে কিন্তু সচেতন আমাদের যদি একটু হচ্ছে যে কেয়ারফুল আমরা থাকি, তাহলে এই জিনিসগুলো কিন্তু অনেকাংশে অ্যাভয়েড করা সম্ভব। সেক্ষেত্রে টাকার চিন্তা না করে আপনি চিন্তা করবেন যে আমার যদি এই জিনিসটা 2 দিন অফলাইন থাকে, আমার যদি অ্যাড চলে আমার কী হবে, বা আমার যদি সব ডেটা হঠাৎ করে নাই হয়ে যায়। এই জন্য আমাদের এখানে একটা সিস্টেম যে আমাদের ই-কম ড্রাইভের যে ডেটাটা আছে আপনার কাছে, এই ডেটাটা ফুল কপি আপনার ওয়েবসাইটেও আছে। আপনার ওয়েবসাইটে যদি কেউ নিয়ে যায়, অ্যাটলিস্ট আপনার অর্ডারগুলো সেভ, যে আমরা আপনাকে ডাটা দিতে পারবো যে এই যে আপনার 6 মাসের ডেটা আমাদের কাছে আছে। বা আমাদের ই-কম ড্রাইভার যদি আপনি কোনো না থাকে আপনার ওয়েবসাইটে আছে ব্যাকআপ সিস্টেম। এগুলো অনেকেই, এইসব জিনিস অনেকেই মেনটেন করে না। অনেকে এই জিনিসটা হারায় যাওয়ার পর অনেকের অনেক ইম্পর্টেন্ট ডেটা আবার হারায় ফেলছে, পরে হচ্ছে যেগুলো নিয়ে চিন্তা করে। সো এখন সময় আসছে যে আমাদের আগে থেকেই প্রোঅ্যাক্টিভ হওয়া, যে আমরা এই বিষয়টাকে আরও সিরিয়াসলি নেব। মোস্টলি দেখা যায় বাংলাদেশে অলমোস্ট যত ই কমার্স বিজনেসম্যান আছে বা বিজনেস আছে তার ভিতরে 2 বছরের ভিতরে অলমোস্ট 75% বিজনেস কোলাপস হয়ে যায়। এটার অ্যাকচুয়াল কারণ কি, এবং এটার সলিউশনটা কি বলে আপনি মনে করেন? বিষয়টা আসলে ইন্টারেস্টিং, যেহেতু 2 বছর যাবৎ বিজনেস করছে, মানে বাংলাদেশের প্রেক্ষিতে 2 বছর বিজনেস করলে আমরা কিন্তু এটাকে ভালোভাবেই নিই, যে 2 বছর পর্যন্ত সাস্টেন করতে পারছে, বাট এখন পারতেছে না। আমার মনে হয় একটা বড় কারণ, যেহেতু 2 বছর আগে কিন্তু আমাদের ফেসবুক মার্কেট এতটা কম্পিটিটিভ ছিল না। আপনি যদি 2 বছর আগে অ্যাড কস্ট চিন্তা করেন, এখন যদি চিন্তা করেন, আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। সো এটা আমার মনে হয় মেন রিজন, যে 2 বছর আগে হয়তো অন্যরা যেভাবে বিজনেসটা স্কেল করেছে, যে অপারেশন, ওই সময় প্রফিটেবল থাকা সম্ভব ছিল, এখন আর নেই। আমি আগে যেটা বলেছি, যে এটা আপনি যদি সিস্টেম ডেভেলপমেন্ট না করে স্কেল আপ করেন, আপনার ওই প্রবলেমটাই কিন্তু আপনি স্কেল আপ হয়ে যাবে, আপনার যে সিস্টেম পরে আর ডেভেলপ হবে না। সো এই কারণে একটা প্রবলেম, যে ওনারা ওই সময় সাস্টেনেবল ছিল, প্রফিটেবল ছিল, বাট ওই সময় প্রফিটেবল থাকার কারণে যে বিষয়গুলো এড়িয়ে গেছে, ওগুলো বড় হওয়ার কারণ পরে ওনারা হচ্ছে আর সিস্টেমটাকে আগায় নিতে পারেনি। এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে যে কম্পিটিশন বেড়ে যাওয়া, অথবা অ্যাডাপ্টেবিলিটি না থাকা, যে একটা প্রোডাক্ট কাজ করছে না, সাথে সাথে অন্য একটা প্রোডাক্ট, বা ব্যাকআপ প্ল্যান না থাকা। এই টাইপের কারণে আমার মনে হয় যে অনেক বিজনেসে অফ হয়ে যাচ্ছে, যেটা আপনার হচ্ছে লং টাইম প্ল্যানিংয়ের মাধ্যমে, একটা সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভয়েড করা সম্ভব ছিল। বাট এখন যেহেতু কম্পিটিশন অনেক হাই, সেহেতু যেসব বিজনেসগুলো আগে বিজনেস শুরু করছে, ওরা হয়তো বা এখন ওই যে আপনার স্টেঞ্জ অনুযায়ী যে অ্যাডাপশন করার যে ক্ষমতা, ওটা না থাকার কারণে আমার মনে হয় যে কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হওয়ার পেছনে কি গভর্নমেন্টের রেগুলেশন অনেক ক্ষেত্রে দায়ী? আমার মনে হয় আমাদের এখানে এক কথায় হ্যাঁ বা না বলা পসিবল না। অনেক ক্ষেত্রে আমাদের মিক্সড সিগন্যাল রয়েছে গভর্নমেন্টের, অনেক ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টেরও লিমিটেশন আছে। যে আমাদের বাংলাদেশ এমনিতেও ফাউন্ডার বা বিজনেস স্টার্টিংয়ের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। আপনি যদি ওই ইন্ডেক্সগুলো দেখেন, যে আমরা অনেক লাস্টের দিকে ফার্স্ট থাকি, এই টাইপের অবস্থা। সো বাংলাদেশে যে কোনো ব্যবসা শুরু করে অনেক কঠিন। সো গভর্নমেন্টের পলিসিতে অবশ্যই সমস্যা আছে। আবার এক্সিস্টিং বিজনেসগুলোকে আমরা যে সাপোর্ট করে বড় করব, এই টাইপের কালচার বাংলাদেশে খুবই কম। আমাদের বিজনেস ভালো অবস্থা থেকে হঠাৎ করে অফ হয়ে যায়, এই টাইপের ইনসিডেন্ট আমাদের দেশে মনে একটু বেশি কমন বাইরের দেশ থেকে। সো এক্ষেত্রে আমার মনে হয় যে গভর্নমেন্টের পলিসি লেভেল অনেক সমস্যা আছে, বা একটা নতুন এন্টারপ্রেনারকে সাপোর্ট করার ক্ষেত্রে আমাদের সরকারি যে হচ্ছে যে একটা সাপোর্ট সিস্টেম থাকা উচিত, ওইটা অন্যান্য দেশ থেকে আমরা অনেক বেশি পিছিয়ে আছে এক্ষেত্রে। আপনার কাছে যদি এই মুহূর্তে ক্যাপিটাল থাকে অলমোস্ট 50 কোটি টাকা বা 100 কোটি টাকা, সো আপনি নিশ বেসড ই কমার্সে ফোকাস দিতেন নাকি মার্কেট প্লেস ডেভেলপ করতেন? 50 কোটি টাকা থাকলে আমার মনে হয় যে আগে তখন মার্কেট প্লেস করার ক্ষেত্রে আমার মনে হয় যে একটা আইডিয়া করা যেত। আমার মনে হয় যে এই টাকা দিয়ে আমাদের দেশে একটা বড় বিজনেস লঞ্চ করা সম্ভব, নিশের বাইরেও। আমার মনে হয় যে তখন আমি একটা বড়ই চিন্তা করতাম, একটা জেনারিক যে কোনো একটা ফিল্ডে আমার যাতে একটা মার্কেট শেয়ার থাকে, আমি এই টাইপের বিজনেস করার চেষ্টা করতাম। আমার কাছে যদি ওই লেভেলের ক্যাপিটাল থাকতো, পুরো ব্রড না, লাইক একটা দারাজ লেভেলের মার্কেট প্লেস না, বাট একটা নিশ মার্কেটে, সাপোজ গ্রোসারি, ফার্মাসিউটিক্যালস বা এই টাইপের একটা ক্ষেত্রে আমার একটা জেনারিক ব্র্যান্ড যাতে থাকে, গো টু প্লেস যাতে থাকে, এই টাইপের একটা ব্র্যান্ড করার চেষ্টা করতাম, খুবই স্পেসিফিক নিশের বাইরে গিয়ে হয় আর কি। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আমাদের শোতে আসার জন্য, সময় দেওয়ার জন্য এবং আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন। আর দর্শকদেরকে বলবো আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা হচ্ছে যে ভবিষ্যতে
আরও এভাবে ব্যবসা করে যেতে পারি, আরও বড় হতে পারি। ধন্যবাদ সবাইকে।